পৃথিবীতে করোনা এবং ভ্যাকসিনের কি অবস্থানে আমরা রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলাপ করবার জন্য আমার সাথে সব স্কলাররা যুক্ত হয়েছেন অলরেডি। ডক্টর আমিরুল ইসলাম, তিনি শেরব্রুক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন কানাডার কুইবেক প্রভিন্সে। জনাব ডক্টর আমিরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি যে জি, সাগর ভাই, আমি শুনতেছি, আপনি আপনাকে শুনতেছেন? অশেষ ধন্যবাদ। জনাব রকিব হাসান, তিনি যুক্তরাষ্ট্র থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। তিনি হলেন মলিকুলার বায়োলজিস্ট, আর আরকানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন। আর আমাদের সাথে আছেন সবার প্রিয় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার। আমি স্যার আপনার কাছে তাহলে আজকের প্রতিপাদ্য বিষয় নিয়েই আমি একটু কথা বলতে যাচ্ছি। এর আগের বিষয়টা ছিল শুধুমাত্র আপনার একটা ব্যক্তিগত অবস্থান, যে চলমান এক সংকট চলছিল, আপনার একটা মন্তব্য নিয়ে যে আপনি কি চেয়েছিলেন সে বিষয়টি অলরেডি আপনি ক্লিয়ার করেছেন। এখন আমি আরেকদিন আপনাকে এবং আরেকজন মুসলিম ইসলামিক স্কলারকে নিয়ে আমি আমি তো ইসলামিক স্কলার না, তার সাথে যুক্তিতর্ক না, প্রাণের কথা বলতে পারি, মানে আঘাত করবে না। জি, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে স্যার এখন করোনা ভ্যাকসিনের ব্যাপারে আপনি একটু বলবেন স্যার। আমরা বাংলাদেশের অবস্থান কোথায় আছে? আপনাদের সেই শুরু থেকে করোনা ভ্যাকসিনের টেস্ট কিট যেটা, সেটা নিয়ে অনেক যুদ্ধ করেছেন। ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আমরা সবাই জানি প্রতিষেধক হিসাবে। তবে করোনার ভ্যাকসিন নিয়ে যেটা একটা ব্রিটিশ মেডিকেল জার্নালের একটা উক্তি অত্যন্ত প্রণিধানযোগ্য। তারা বলছে যে এই ভ্যাকসিন এখনো সবকিছুর উত্তর দেয়নি। ভ্যাকসিন আমরা শুরু করেছি, কিন্তু এটাতে ব্যবসায়ীদের যতটা লাভ হবে, পাবলিক হেলথের অতটা লাভ হবে কিনা এখনো এই প্রশ্নটা অমীমাংসিত। যেমন কি আজকে যদি দেখেন, ফাইজার অ্যান্ড এইরা এদের ব্যবসায় পৌঁছে গেছে $32 বিলিয়ন। এটা আমার দুই ইয়াং মাইক্রোবায়োলজিস্টরা আছেন, তারা জানেন যে গবেষণার জন্য এনাদের কতটা ইনভেস্টমেন্ট। এদের গবেষণার জন্য $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়নি, কিন্তু এবং এই এক যাই হয়েছে তার 80% এসছে স্টেট থেকে, আমেরিকার যে NIH তার গ্রান্ট এবং অন্যান্য এই থেকে পাবলিক সেক্টর থেকে এসছে। এবং সেটাতে তারা এই আবিষ্কারের দ্বারা, যেটা কত গুরুত্বপূর্ণ আছে, তারা অলরেডি $32 বিলিয়ন করেছে। শুধু বুঝতে পারেন লাভাংশটা কত বেশি হয়। এই জন্যই তাড়াহুড়াটাও বেশি, যেই কারণে ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছে এটা ব্যবসায়ীর জন্য যতটা এই সব প্রশ্নের উত্তর হয়নি। কারণ উনারা আরো ভালো জানবেন আমার চেয়ে, আমার ইয়াং বন্ধুরা, যে এই যে টি সেল যে এরা যেটা উৎপাদনের, সেটার এই প্রোটেক্টিভিটিতে সব কার্যকর, চারটাই কার্যকর সব ব্যবস্থার এখনো উত্তর আসেনি। তাহলেও আমাদেরকে যেমন 95% এফেক্টিভিটির কথা যেটা বলা দাবি করা হচ্ছে স্যার, এটা দিয়ে কি আসলে সত্যিকার অর্থে কি মানে হিউম্যান বডিতে পুশ করলে আমরা এইটাকে এইটাকে আমার মনে হয় এটা নিয়ে খুব ডিবেট করার দরকার নেই। যদি এটার বাকি সেফটি থাকে, এটার অন্যান্য যদি সেফটি জিনিসটাকে প্রমাণ করতে পারে, তবে সেটা দিয়ে হতে পারে। এখন নাই, হয়তো পরে হবে, কিন্তু এর উপকারিতা আমরা কতটা হবে বাংলাদেশিরা ভ্যাকসিন কোনটা পাচ্ছি স্যার, আর আমাদের ভ্যাকসিন কত দূরে আমাদের আছে? না, আমাদেরটা তো আমরা দুর্ভাগ্যবশত আমরা এই ব্যবসায়ের খপ্পরে পড়ে গেছি। যেটা যেটা এটা অক্সফোর্ডেরটাই আমাদের পাওয়ার কথা, অক্সফোর্ডটা এখনো ক্লিয়ার হয় নাই। সেটা ভারতের সিরাম ইনস্টিটিউট, সেখানেও আমি গিয়েছি অনেকদিন আগে, আমি গিয়েছি তাদের এলাকায় থেকেছি, এই সম্বন্ধে আমি দেখেছি। সেটা এটা আগে একটা অশ্বের একটা স্টেপল ছিল, ঘোড়া দৌড়ের ছিল, সেটাই পরবর্তীকালে মালিকরা সিরাম ইনস্টিটিউটে পরিণত করে। ঠিক তার পাশের বাড়িতে আমি থেকেছি, আন্তিয়াদের আরেক আরেক ফার্সিদের, এরা ভালো কোম্পানি। কিন্তু এখানেও যেটা হয়েছে, এতে একটা অনুমোদন এখনো আসেনি, আসলে আমরা হব। এখানে তারা বিক্রি করেছে $3, তারা বিক্রি করছে $3। আমার দেশের একটা ব্যবসায়ী কোম্পানি বেক্সিমকো, তারা $2 রেখে ওটা $5 কিনছে। তারা বলছে যে আমরা $5 কিনছি, এটা $6.5 এখানে হবে যখন এইটাতে। কিন্তু প্রকৃতপক্ষে এটার জন্য, এটা যদি সরকারের একটা, আমাদের একটা সরকারি ওষুধ কারখানা আছে EDCL, ভালোই কোম্পানি, বেশ বড় কোম্পানি, এটা যদি তার মাধ্যমে আসতো আমার $2 বেঁচে যেত। তো বাংলাদেশে আমরা, আমাদের এটাই হবে, তাড়াহুড়া করার কিছু নেই, অপেক্ষা করি আমরা, যখন সারা পৃথিবী পাবে আমিও পাবো। ঠিক এইখানে সেখানে আপনি যে সিরাম ইনস্টিটিউটের কথা বলেছেন, সেই ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ থেকে প্রায় ত্রিপক্ষীয় একটা চুক্তি হয়েছে, সরকার এবং ভ্যাকসিন এবং এবং সরকারটাকে
এবং সরকারটাকে সেখানে করেছে একটা যাতে সরকারের মুদ্রাটাকে ব্যবসায়ী খেতে পারে, সেই জি, জন্য সেটা সরকার কিভাবে কি প্রযুক্তি উদ্দেশ্য করা করছে। হয়েছে, পাশাপাশি স্যার আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, এরপরে আমি ডক্টর আমিরুল ইসলামের কাছে যাব। আপনি এরপরে বলবেন আরেকটা ব্যাপার। আমরা কয়েকদিন আগে শুনেছি যে সিরাম ইনস্টিটিউট, যেটার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, সেই সিরাম ইনস্টিটিউটের যে ট্রায়াল করেছিল, সেই ট্রায়ালে যাদের উপরে ট্রায়াল করেছে তারা অসুস্থ হয়ে গেছে, এবং একজন অসুস্থ ওই যিনি স্বেচ্ছাসেবক ছিলেন, তা তিনি সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে একটি মামলাও করেছেন। সেই সিরাম ইনস্টিটিউট আবার উল্টো এই লোকটির বিরুদ্ধে মামলা করেছে। তো সেক্ষেত্রে এই সিরাম ইনস্টিটিউট থেকে যে আমরা টিকা আনছি, এটা কতটুকু নিরাপদ, সে ব্যাপারে আপনি অবশ্যই মন্তব্য করবেন। এ ব্যাপারে আমি একটু যেতে যাচ্ছি, সেম প্রশ্ন ডক্টর আমিরুল ইসলাম, কত দূরে আছি আমরা ভ্যাকসিন থেকে? এবং বর্তমানে যে ভ্যাকসিনটি বের হয়েছে, আপনি জানেন যে কানাডাতে অলরেডি এই মাসে, এই সপ্তাহে শুরু হয়ে যাবে ভ্যাকসিন হিউম্যান বডিতে অ্যাপ্লাই করার। সেক্ষেত্রে আপনি কতটুকু আসলে বায়োলজিস্ট, আমরা কতটুকু আসলে নিরাপদে এই ভ্যাকসিনটি নিতে পারবো, এবং কতটুকু বাংলাদেশের মানুষ পেতে পারে, কবে পাবে, এই ব্যাপারটা আপনি একটু মন্তব্য করুন দয়া করে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাগর ভাই শুনতেছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি ক্লিয়ার, আপনি বলুন। জি, সাগর ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আসলে আমরা জানি যে সারা বিশ্ব এখন মুখিয়ে আছে ভ্যাকসিনের জন্য, এবং এই আমরা সারা বিশ্বের মানুষের সাথে সাথে বাংলাদেশের মানুষও খুব খুব অধীর আগ্রহে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতেছে। তো প্রথমে আমি যে কথাটা দিয়ে শুরু করতে চাই, আসলে এই সারা বিশ্বের মানুষের মধ্যে কিন্তু এখন একটা শঙ্কা, যেহেতু এই ভ্যাকসিনটা খুব দ্রুততম সময়ের মধ্যে এবং ইতিহাসের সবচাইতে কম সময়ের মধ্যে একটা ডেভেলপ ভ্যাকসিন, অনলি ইট হ্যাজ টেকেন অনলি 10 মান্থস। তো যার কারণে সারা বিশ্বের মানুষই একটু শঙ্কিত। কিন্তু সেই শঙ্কার জায়গাটাতে আমাদের খুব ভালো এবং আশার একটা দিক আছে। সেই কথাটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি কথাটা। সেটা হচ্ছে যে আপনার অতীতে যতগুলা ভ্যাকসিন ডেভেলপ হয়েছে, এবং এখন যেই মোটামুটি ধরেন আমাদের এই ৩ টা ভ্যাকসিন খুব একবারে হাতের নাগালে চলে এসেছে এবং অলরেডি এক্সিকিউশন ও শুরু হয়েছে। তার মধ্যে মডার্না ভ্যাকসিন, অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন এবং এই ফাইজারের ভ্যাকসিন। এই ভ্যাকসিন গুলা আমি আমার জায়গা থেকে বলব যে একবারে মোটামুটি এ নিউ একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, এবং এটাকে নিউ মেডিসিন, নিউ ড্রাগ হিসাবেও বলা হচ্ছে। কারণ একবারে টোটালি মানে প্রসিজারটা, যে মেকিং প্রসিজারটা এবং ডেভেলপ প্রসিজারটা টোটালি ভিন্ন আদার্স যে ভ্যাকসিন গুলো ডেভেলপ করা হয়েছে। এজন্য আমি যারা খুবই শঙ্কিত তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে আমার কাছে মনে হচ্ছে না এটার সেফটি এবং যে থ্রেট এবং এফিকেসি নিয়ে এত শঙ্কিত হওয়ার কিছু আছে। কারণ অনেকে একটা এক্সাম্পল দিয়ে থাকে যে আপনার এই বলা হয় যে যতগুলা ভ্যাকসিন ডেভেলপ হয়েছে তার মধ্যে বিশেষ করে এই ম্যালেরিয়ার ভ্যাকসিন কিন্তু প্রায় ১০৪ বছর লেগেছে, এবং এখনো পর্যন্ত এই অনেকগুলা জিনিসের এইচআইভির কিন্তু এখনো কার্যকর ভ্যাকসিন কিন্তু ডেভেলপ করা সম্ভব হয়নি। তো এজন্য এই সরি, আমি মনে হয় একটু ভুল বলছি। এটা হচ্ছে যে আপনার এই এ যে ১০৪ বছরের ম্যালেরিয়ার ভ্যাকসিন না। এখনো পর্যন্ত ম্যালেরিয়ার ভ্যাকসিন কার্যকরভাবে এখনো কিন্তু আবিষ্কৃত হয় নাই এবং প্রতিষ্ঠিত হয় নাই। তো ১০৪ বছর লেগেছে হচ্ছে ডেঙ্গু ভ্যাকসিন ডেভেলপ করতে। তো এজন্য এই 10 মান্থস এর এই ভ্যাকসিন নিয়ে অনেকেই শঙ্কিত। তো আমি একটু টেকনোলজিক্যাল ইনসাইটটা বলতে চাচ্ছি যাতে করে দর্শকদের জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা হচ্ছে যে এখানে যে ৩ টা ভ্যাকসিনের মধ্যে ২ টা ভ্যাকসিন, একটা হচ্ছে যে মডার্না ভ্যাকসিন এবং এই ফাইজারের ভ্যাকসিন। এই ২ টা ভ্যাকসিনই হচ্ছে mRNA টেকনোলজিক্যাল বেস, যেটা হচ্ছে খুবই সিম্পল একটা টেকনোলজি। সেটা হচ্ছে এই আপনার ভাইরাসের যে mRNA, ভাইরাসের যে আরএনএ আছে এটার একটা মিমিক, ছোট্ট একটা মিমিক, একটা ফ্র্যাগমেন্ট অফ আরএনএ, যেটা সায়েন্টিস্টরা আপনার এই একটা লিপিড ন্যানো পার্টিকেলস এর মধ্যে এনক্যাপসুলেটেড করছে, এবং এটাই আমাদের শরীরের মধ্যে ভ্যাকসিন হিসেবে ইনজেক্ট করা হবে। তো ভ্যাকসিন নিয়ে যে শঙ্কাটা বা থ্রেটটা বেশিরভাগই থাকে সেটা হচ্ছে ভ্যাকসিনের টিপিক্যাল যে প্রসিজার গুলো আছে সেখানে আমরা কিল্ড ব্যাকটেরিয়া অথবা ভাইরাসকে এবং অ্যাটেনিউটেড অর্থাৎ সুপ্ত অথবা সামটাইমস যে পার্টিকেল গুলো আছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের, সেই পার্টিকেলস গুলো আমাদের শরীরের মধ্যে ভ্যাকসিন হিসেবে ইনজেক্ট করা হয়, যেটা আর্লিয়ার ভ্যাকসিন গুলা ছিল। সেখানে কিন্তু শঙ্কার জায়গাটা অনেক বেশি থাকে। তো যেহেতু এটা খুবই সিম্পলেস্ট একটা ফর্মে এই ভ্যাকসিনটা ডেভেলপ করা হয়েছে, সো আমি আমার জায়গা থেকে বলবো যে এটা অনেক বেশি সেফ কম্পেয়ার টু দ্য আদার ভ্যাকসিন। এবং আরো টেকনোলজিক্যাল বিষয়গুলো আসবে এখানে। রকিব আছে, মিস্টার রকিব, হি ইজ অলসো এক্সপার্ট।
তো লাস্ট আমি যেটা বলতে চাচ্ছি, এখানে ৩ টা ভ্যাকসিনের মধ্যে ২ টা ভ্যাকসিনই আর মডার্নার যে ভ্যাকসিনটা এবং এই আপনার ফাইজারের ভ্যাকসিন, এই ২ টা ভ্যাকসিনই কিন্তু mRNA টেকনোলজিকে ইউজ করা হয়েছে, যেটার মেইন যে মেকানিজমটা হচ্ছে যে সিম্পল ভাইরাসের একটা আরএনএ ফ্র্যাগমেন্টকে আমাদের শরীরের লিপিড ন্যানো পার্টিকেল শেলের মধ্যে এনক্যাপসুলেটেড করে ইনজেক্ট করা হবে, যাতে করে mRNA-টা আপনার বডি ফরেন পার্টিকেল হিসেবে ডিটেক্ট করতে না পারে এবং এটার স্টেবিলিটিটা যাতে থাকে। এবং এটা আরো মোর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের শরীরের মধ্যে আপনার এই বডি সেলের সাথে যখন ইন্টারাক্ট করবে, এটা কিন্তু নিউক্লিয়াস পর্যন্ত যাবে না এবং সাইটোপ্লাজমের মধ্যেই এটা কিন্তু আপনার এই ভাইরাসের যে আপনার স্পাইক প্রোটিন আছে, সেই স্পাইক প্রোটিনের যে সাদৃশ যে প্রোটিনগুলো তৈরি করবে এবং এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে এবং এটা এই মেকানিজমে কাজ করবে। আর অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটা সেটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আপনার তারা এখানে হোস্ট হিসেবে ইউজ করছে যে এই শিম্পাঞ্জির যে ইয়াটাকে তারা হোস্ট হিসেবে ইউজ করছে এবং সেই শিম্পাঞ্জির যে শিম্পাঞ্জির যে এই ডেভেলপ যে ভেক্টরটা আছে, সেই ভেক্টরটার মধ্যে তারা এখানে জিনোমের মধ্যে এডিট করছে। সেই এডিটটা গিয়ে এই এডিটেড যে ভেক্টরটা আছে সেটাকে তারা ইনজেক্ট করবে। তো এক্ষেত্রে আমি টেকনিক্যালি বলবো যে আসলে শিম্পাঞ্জির হোস্ট ভাইরাস দ্বারা যে ইয়াটা ডেভেলপ হয়েছে, এটার মধ্যে একটু শঙ্কা আছে কম্পেয়ার টু দা মডার্না এবং এই ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে। তো এখানে আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু 70% এফিকেসি দেখাচ্ছে হচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা, বাকি দুইটা কিন্তু 95% এর উপরে এফিকেসি দেখাচ্ছে। তো এটাই হচ্ছে যে আমার কথা। অ্যাস্ট্রাজেনিক যেটা অক্সফোর্ডের কথা বলেছে, যেটা সিরাম ইনস্টিটিউট আর সহযোগিতা করছে অক্সফোর্ডকে। তো সে অক্সফোর্ড এবং সিরাম ইনস্টিটিউটের ওই অ্যাস্ট্রাজেনিক ভ্যাকসিনটাই কিন্তু বাংলাদেশে আসবে বলে বা বাংলাদেশে রপ্তানি করবে বলে এরকম একটা শোনা যাচ্ছে বা গুঞ্জন শোনা যাচ্ছে। তাহলে আপনি বলছেন ওইটার এফিকেসি নিয়ে, হ্যাঁ ওইটার এফিকেসি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, যেহেতু ওটা শিম্পাঞ্জিতে। এফিকেসি নিয়ে সাগর ভাই এখানে খুব বেশি সন্দেহ আছে আমি বলবো না, তারা খুব ওয়েল স্টাডি করছে এটা নিয়ে। কিন্তু আমি যেটা বলবো যে সাইড এফেক্ট বা একটু যে আচ্ছা, এখনো সেটা প্রস্তুত না, এবং কবে পাবো এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমি রকিব হাসান আপনার কাছে যেতে যাচ্ছি, আপনি থাকেন বা আপনি স্টাডি করছেন বর্তমানে আরকানসাস স্টেট ইউনিভার্সিটি এবং আপনি যুক্তরাষ্ট্র আমরা যতদূর জানি যে আগামী কালকে ভ্যাকসিন ইনজেক্ট করা শুরু হবে মানব শরীরে। তো আমরা কত দূরে আছি? পাশাপাশি 3টা নাম শোনা যাচ্ছে যে আপনার ফাইজার এবং মডার্না, দুটোই হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক, আরেকটা হলো অক্সফোর্ড ভিত্তিক, যেটা আমরা বললাম একটু আগে, এবং সিরাম ইনস্টিটিউট ভারতের সহযোগিতায়। এর মধ্যে 3টা লেভেল রয়েছে এবং কোনোটা 95%, কোনোটা 90%, কোনোটার কোনো পার্সেন্টেজ আমরা এখনও জানি না। তা এগুলি আসলে কিভাবে নির্ণয় করব? মানুষ কোনটা পছন্দ করে? এখানে কি একটা বিশাল কনফিউশন কাজ করছে না আমরা কোনটা নেওয়া উচিত? দেখেন কথার কথা দেখা যাচ্ছে যে কেউ নিল হয়তো ভারতেরটা, এরপর দেখা যাচ্ছে সেখানে একটা সাইড এফেক্ট হলে পর ওই মানুষটার সাইড এফেক্টের দায়িত্ব কে নিবে? এই একটা ব্যাপার রয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ সাগর ভাই এই প্রশ্ন করার জন্য। আমি আসলে এই জিনিসটা বোঝার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে চিন্তা করতে হবে। আসলে কোনটা নিব, কোনটা বেটার হবে, এই প্রশ্ন চেয়েও প্রথম প্রশ্ন হচ্ছে কোনটা আমি পাবো। কারণ আমার কাছে যদি না পাই তাহলে আমি নিব এই বলে তো আসলে খুব একটা লাভ হবে না। তো যে আমি আসলে জাফরুল্লাহ স্যারের সাথে একমত যে আমাদের আসলে ইফিকেসি প্রশ্নটাই বেশি দিক, হ্যাঁ আমাদের সায়েন্টিস্টদের করা উচিত, বাট জনগণের জন্য ভাবে চিন্তা আপাতত না করলেও হবে। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যে প্রশ্নটা করলেন যে 90%, 70%, তো যে ঘটনাটা ঘটতেছে মডার্না এবং বায়োএনটেক, ফাইজার, এই দুইটা ভ্যাকসিনের ক্ষেত্রে এরা তো এমআরএনএ বেসড ভ্যাকসিন। তো ওরা যেভাবে ক্যালকুলেশন করছে বা ওরা যে প্রশ্নগুলো আস্ক করেছে ওদের ট্রায়ালে, এখনো কিন্তু অনেক অনেক ধরনের প্রশ্ন এজ এ সায়েন্টিস্ট আমাদের রয়ে গেছে। যেমন ধরেন যে মডার্নার এবং বায়োএনটেকের মানে ফাইজারের যে এমআরএনএ ভ্যাকসিনে তারা কিন্তু কোনো অ্যাসিমটমিক যে কেসগুলো এগুলো চেক করেনি। হোয়ার মানে আপনার তো আমাদের জানি আমাদের কোভিড এর ক্ষেত্রে অ্যাসিমটমিক অনেক কেস থাকে, ওরা হচ্ছে শুধুমাত্র যারা রিপোর্ট করেছে তাদেরকেই করেছে, রাইট? তো আপনি যদি এখানেও চিন্তা করেন, আমরা কিন্তু জানি যে কোভিড এর ক্ষেত্রে অ্যাসিমটমিক। এখন আপনার কিন্তু ওইটা কিন্তু আমাদের জন্য একটা মেজর কনসার্ন যে
হোয়াইজ আমার ভ্যাকসিনটা যদি এইভাবেই কাজ করে যে একটা মাস্কের মতো লিটারেলি কাজ করছে, আহ, ওই ওই জায়গাটায় আমাদের এজ এ সায়েন্টিস্ট আমাদের আরো কিউরিসিটি আছে, এবং এজন্যই ইউএসএ এফডিএ কোট আনকোট বলছে ইমার্জেন্সি অথরাইজড ইউজ, রাইট? সো আরো প্রশ্ন রয়ে গেছে, যেমন আপনি যদি সিডিসির ক্ষেত্রে দেখেন। এমার্জেন্সি অথরাইজেশন এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবে, এটা আমিও একটু কনফিউশন আছে কাদের জন্য আসলে এবং কোন কোন সময়ের জন্য এটাকে অ্যাপ্লাই করার জন্য বলা তো হয়েছে। ইউএসএ তো সোফার ফাইজার বা বায়োএনটেকের যে ভ্যাকসিন সেটাকে অ্যাপ্রুভ করেছে ইমার্জেন্সি ইউজড অথরাইজেশনে, এবং ইমার্জেন্সি ইউজড অথরাইজেশনটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আরো কিছু, মানে খুবই স্বাভাবিকভাবে বললে আমাদের আরো কিছু প্রশ্ন রয়ে গেছে এবং আমরা আরো কিছু ফার্দার জানতে চাই, কিন্তু ওভারঅল ইমার্জেন্সি সিচুয়েশন চিন্তা করে এটা এফিকেসি ওভারঅল কনসিডার করে এটা ইউজ করা যেতে পারে, খুবই স্বাভাবিক এটা এখন পাইলট প্রজেক্ট হিসেবেই আছে নাকি? স্টিল এটা ফেজ 3 ট্রায়ালের অনেক ধরনের, যেমন ধরেন যে যে ঘটনাটা ঘটেছে আজকের ঘটনা, এটা সেটা হচ্ছে আপনার সিডিসি থেকে যে অ্যাপ্রুভাল এসেছে 3 জন কিন্তু এখনো ভোট দেয়নি, এফডিএ এর অ্যাপ্রুভালে 3 জন কিন্তু উইথড্র করেছে, নট নেসেসারি তারা সাপোর্ট করেনি, তারা বলছে যে 18 এইজ পর্যন্ত তারা সাপোর্ট করছে, কিন্তু 18, 16 এবং 17 যে এইজ অথরাইজেশনটা তাদের কাছে ডাটাটা এখনো খুব একটা কনভিন্সিং না তারা বলছে। হাউএভার 18 থেকে আপ টু I think 65 তারা ফুলি সাপোর্ট করছে। দ্যাট বিং সেড আমাদের সায়েন্টিস্টদের এখনো কিছু কিউরিসিটি রয়ে গেছে, এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। তো এই ঘটনাটা ঘটছে মডার্না এবং আপনার ফাইজার বোথ ভ্যাকসিনের ক্ষেত্রে। তো ওভারঅল এফিকেসি যদি আপনি চিন্তা করেন, আপনার কোর প্রশ্নটা হচ্ছে তারা কিভাবে ডিটারমাইন করছে, তারা আসলে ডিটারমাইন করছে যে ওকে একটা লার্জ পপুলেশনের মধ্যে তারা ট্রায়াল চালিয়েছে, 50% প্লাসিবো, 50% আপনার ভ্যাকসিন তারা দিয়েছে। এই 50% ভ্যাকসিন অথবা প্লেসিবোর মধ্যে যারা যারা রিপোর্ট করেছে তাদের কাছে যে হ্যাঁ আমার কোভিড হয়েছে, আমি সিমটম পেয়েছি, লিটারেলি ধরেন যে আপনি 9 জন ইয়াতে দেখা গেছে যে 9 জন তারা সিমটমিক রেসপন্স করছে, প্লেসিবোর মধ্যে হয়তো একটা লার্জার নাম্বার, জাস্ট ডিভাইড করে দিয়ে পার্সেন্টেজটা তারা দেখাচ্ছে। হাউএভার এখানে একটা গুড নিউজ হচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডে যে ইউনিভার্সিটি, আমরা যেটা বলছি এডিনোভাইরাস বেসড ভ্যাকসিন, তো এটা মোর ট্রেডিশনাল ভ্যাকসিন আমরা যাচ্ছি। তো ওই জায়গাটা ওরা কিন্তু মোর প্রশ্ন জিজ্ঞেস করেছে। হাউএভার ওদেরও অনেক ট্রায়ালে মিস্টেক হয়েছে, যে ঘটনাটা ঘটেছে আসলে অ্যাস্ট্রাজেনিকা 4টা কান্ট্রিতে এট এ টাইম এই ভ্যাকসিন ট্রায়ালটা চালু করেছে, এবং আমার মনে হয় আমার পার্সোনালি আমাদের মোর অ্যাস্ট্রাজেনিকা নিয়ে চিন্তা করা উচিত, কারণ সেটাই আমরা পাচ্ছি। আমি খেতে চাইলেও মডার্নার ভ্যাকসিন বা ফাইজারের ভ্যাকসিন এই মুহূর্তে পাচ্ছি না। না পাচ্ছি না কেন, এবং ওইটাই খেতে হবে কেন, এবং খেয়ে কি পস্তানোর সুযোগ রয়েছে কিনা সেখানে আবার খুবই ভালো প্রশ্ন। খেয়ে পস্তানোর সুযোগ আমি বলবো হ্যাঁ রইতে পারে, যদি আপনার অ্যাসিম্পটোমিক কেস থাকে। আমাদের পপুলেশনে এডুকেশন পার্সেন্টেজ চিন্তা করলে বা ওভারঅল বেস চিন্তা করলে, তো সেটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে কস্ট, 3 নম্বর সমস্যা হচ্ছে লজিস্টিক্স, কারণ আমরা জানি যে টেম্পারেচার ওই ভ্যাকসিন গুলোর ক্ষেত্রে একটা মেজর কনসার্ন, -70 অথবা -20। তো আমাদের দেশের যে লজিস্টিক ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, এগুলির জন্য আমাদের জন্য মেজর চ্যালেঞ্জ। প্লাস হচ্ছে স্যার যেটা বললেন, জাফরুল্লাহ স্যার, যে কস্টটা সার্টেনলি ওরা প্রফিটেবল, হোয়ারেজ আপনার অ্যাস্ট্রাজেনিকা সাথে কাজ করছে, আপনার গাভি ইনস্টিটিউশন, গাভি কাজ করছে, গাভির সাথে আপনি বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন কাজ করছে, গভর্নমেন্ট কাজ করছে। স্যার $3 $5 ক্যালকুলেশন দিলেন, হোয়ারেজ আপনি মডার্না ভ্যাকসিন $37 দিয়ে ইউএস গভর্নমেন্ট বাই করছে, এবং তারাই পাচ্ছে না লিমিটেড প্রোডাকশনের জন্য। এবং যেহেতু এটা নতুন ফরম্যাট, সো ডিস্ট্রিবিউশন যে ওভারঅল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা এতটা এস্টাবলিশ না, টোটাল ভ্যাকসিনটা নতুন। সো এই ওভারঅল সিস্টেমিক প্রবলেমের জন্য, প্রাইসের জন্য, ডিস্ট্রিবিউশন ইস্যুর জন্য আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি দ্রুত ভ্যাকসিনেশন যেতে চাই, হয়তোবা আমাদের জন্য ফাইজার বা আপনার মডার্না ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে না। অ্যাটলিস্ট নেক্সট 6 মাসে এটা সম্ভাবনা খুবই কম, কারণ জুন পর্যন্ত ইউএস গভর্নমেন্ট, ডেভেলপ কান্ট্রি গভর্নমেন্ট গুলো নিয়ে গেছে। ভ্যাকসিন কি ম্যান্ডেটরি করছে নাকি ম্যান্ডেটরি মানে আমাদের চয়েসের, মানুষের চয়েসের উপরে থাকছে? ইউএসএ তে কোথায়? বলুন তো, ইউএসএ তে যদি জিজ্ঞাসা করি। ম্যান্ডেটরি না, না, USA ম্যান্ডেটরি mandatory না। করছেন না। তারা যেটা করছেন, তারা ফেজ হিসেবে 3টা ফেজে লঞ্চ করছেন। তার মধ্যে ফেজ 1 যেটা, সেটা প্রথম ফেজ 1A তে যাচ্ছে হচ্ছে ডক্টর, মানে লিটারেলি ডক্টর, নার্স, যেটা হচ্ছে হসপিটাল সিস্টেমের মধ্যে। ফেজ 1B তে যাচ্ছে এসেনশিয়াল ওয়ার্কার্স। এসেনশিয়াল ওয়ার্কার্স এর মধ্যে ফায়ার ওয়ার্ক থেকে শুরু করে যত ধরনের টিচার, এসেনশিয়াল ওয়ার্ক যাচ্ছে। এবং ফেজ 1C তে যাচ্ছে 65 প্লাস ওল্ডার, অথবা যারা হচ্ছে আপনার আন্ডারলাইন কোনো ডিজিজ কন্ডিশন আছে, কার্ডিয়াক ডিজিজ হোক বা এই ধরনের ডিজিজ কন্ডিশন গুলো, তাদেরকে যাচ্ছে।
However, that being said, availability টা হচ্ছে less, এখন পর্যন্ত এনাফ ভ্যাকসিন সিকিউর করতে পারেনি। আমি জাস্ট একটা পয়েন্ট আউট করবো। সো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমরা মোর যদি ফোকাস করি অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা সেটাই, কারণ সেটাই আমরা পাচ্ছি দিন কিন্তু শেষে। অ্যাস্ট্রাজেনিকা নিয়েও তো সাইড এফেক্টের একটা আমরা রাইট, এখন ওই পয়েন্টটা যদি আমরা এফিকেসির ক্ষেত্রে, ওদের যে ঘটনাটা ঘটেছে, ওরা দুইটা দেশের ট্রায়ালে ডাটা পেয়েছে, টোটাল 4টার মধ্যে ব্রাজিল এবং ইউকে। তো আনফরচুনেটলি ইউকে ট্রায়ালের একটা স্পেসে প্রত্যেকটা ভ্যাকসিনের 2টো ডোজ করে আমাদের নিতে হবে ফুল এফিকেসির জন্য, এখন পর্যন্ত ট্রায়ালের ডাটা অনুযায়ী। হাউএভার যেটা হয়েছে, আপনার ইউকে ট্রায়ালে বাই মিস্টেক কিছু পেশেন্টের একটা গ্রুপে, একটা ব্যাচে ওরা প্রথম ডোজটা লোয়ার ডোজ দিয়ে দিয়েছে, হাফ ডোজ দিয়েছে অলমোস্ট। তো দেখা গেছে যে পরের ডোজটা ওরা ফুল দিয়েছে, দেখা গেছে যে ওদের ওই হাফ ডোজের ইফিকেসিটা বেটার, হুইচ ইজ 90% এফিকেসি ওরা পেয়েছে। আরেকটা যে স্যাম্পল সেখানে ওরা পেয়েছে 62%, যেখানে ওরা ফুল ডোজ দিয়েছে। তো তাদের এই এফিকেসির প্রশ্নের জন্য মানে দুইটাতে দুই রকম ম্যাচ এবং ডোজিং ইস্যু, সো এই জন্য মানুষের এখনো প্রশ্ন রয়ে গেছে। প্লাস একই ঘটনা যে ওদেরও ওভারঅল এফিকেসি ওরা দাবি করছে 70%, কিন্তু সায়েন্টিস্ট আরো বলছে মাইট বি 60%। হাউএভার কিছু অ্যাসিম্পটমিক কেস ওদের কম, ওরা অ্যাসিম্পটমিক কেসও চেক করছে। তো ওভারঅল যদি বলেন, 2টো কেস দেখা দিয়েছে সো ফার যে ওদের ট্রায়াল পপুলেশনের মধ্যে অসুস্থ হয়েছে, কিন্তু 2টো কেসই পরবর্তী দেখা গেছে যে তাদের আন্ডারলাইং আলাদা ডিজিজ কন্ডিশন ছিল বা আলাদা ইস্যু ছিল। তো ওই জায়গাটায় আমরা এতটা কনসার্ন না, যেহেতু এডিনোভাইরাস বেসড ভ্যাকসিন মোর কমন আমরা জানি। তো ওই জায়গাটায় সেফটি বা এফিকেসি জায়গাটা যথেষ্ট সেফ আমি আর্গু করব। হাউএভার আমি জাফরুল্লাহ স্যারের সাথে সম্পূর্ণ একমত যে আমাদের আরো অনেক প্রশ্ন রয়েছে যেটা অ্যাজ এ সায়েন্টিস্ট আমরা জানতে চাই। কিন্তু এখন পর্যন্ত যে যতটুকু ডেটা আমাদের কাছে আছে, এই ডেটা অনুযায়ী আমরা বলতে পারি ভ্যাকসিনটা সম্পূর্ণরূপে সেফ ইউজ করার জন্য, এখন পর্যন্ত এফিকেসি ডেটা অনুযায়ী। আর এটা তো এখন অ্যাপ্রুভ হয়নি, আমরা এক্সপেক্ট করতেছি হচ্ছে জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে টোটাল ট্রায়ালের ব্যাচের ডাটাটা আমরা পেয়ে যাব এবং হয়তো এফডিএ এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ করবেন। আর আমরা গাভি থেকে যে 68 মিলিয়ন ভ্যাকসিন পাচ্ছি সেটা পাচ্ছি অ্যাস্ট্রাজেনিকা থেকেই। আর সিরাম ইনস্টিটিউটের যে ব্যাপারটা যে আমরা ইন্ডিয়া থেকে নিচ্ছি, আসলে এই স্টেটমেন্টটার সাথে আমার একটু দ্বিমত রয়েছে। আমি একটু সময় নিচ্ছি এই জায়গাটায়। সিরাম ইনস্টিটিউট আমরা পছন্দ করি ইন্ডিয়াকে আর না করি, এটা আমাদের পার্সোনাল অপিনিয়ন, কিন্তু সিরাম ইনস্টিটিউট হচ্ছে ওয়ার্ল্ডের টপ ভ্যাকসিন প্রডিউসার, ম্যানুফ্যাকচারার ট্রেডিশনাল ভ্যাকসিনে। সো আপনাকে ইন্ডিয়া থেকে আসলে আপনি ভ্যাকসিন নিচ্ছেন না। ব্যাপারটা হচ্ছে যে সিরাম ইনস্টিটিউটের সাথে অ্যাস্ট্রাজেনিকা ডিল করা প্রোডাকশন ফ্যাসিলিটি হিসেবে কাজ করছে, আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি অ্যাস্ট্রাজেনিকার কাছ থেকে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিচ্ছি। যেহেতু এই জায়গাটায় সিরাম ইনস্টিটিউট ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রডিউসার, তারা বিগ বাল্ক অ্যামাউন্ট প্রডিউস করছে। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গাভির সাথে যে ডিল করেছে, তারা ডিল করে আপনার ইয়ার সাথে করেছে। তো আমরা ওখান থেকে 68 মিলিয়ন যেহেতু ডেভেলপিং কান্ট্রি হিসেবে সিকিউর করেছে, এবং 30 মিলিয়ন আমরা পারচেস করছি, যেটা স্যার বললেন যে $5 দিয়ে, যেখানে ইন্টারমিডিয়েট ইয়া আছে। বাট আমরা গাভি থেকে যেটা সরাসরি পাচ্ছি সেটা কিন্তু আন্ডার $3 পাচ্ছি, হুইচ ইজ গুড নিউজ। তো আমরা ওভারঅল অলমোস্ট 100 মিলিয়ন ম্যাক্স ভ্যাকসিন সিকিউর করেছে, যেটা দিয়ে আমরা 50 মিলিয়ন পিপলকে ইনফ্যাক্ট করতে পারবো, মানে ভ্যাকসিনেশন করতে পারবো। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের এক্সট্রা লজিস্টিক বা কম্পারেটিভলি $37 to $3 or average $4 মাচ মোর বেটার। সো ফার ওই দিক দিয়ে আমি গভর্নমেন্টকে অ্যাস্ট্রাজেনিকার ব্যাপারে তাহলে মানে ভারতের সাথে যে আমরা চুক্তি করেছি, ভারত থেকে নিচ্ছি, ব্যাপারটা এরকমই। আসলে আমরা সিরাম ইনস্টিটিউটের সাথে আপনি প্রোডিউসারের সাথে ডিল করছি যে তারা আমাদেরকে এক্সট্রা, এখন ধরেন আপনি প্রোডিউসার, আপনি প্রোডিউসার, আপনি তৈরি করছেন, আপনি সিরাম ইনস্টিটিউট তৈরি হচ্ছে, অ্যাস্ট্রাজেনিকার সাথে তাদের ডিল করা আছে, তারা যদি এক্সট্রা প্রোডিউস করতে পারে তারা হয়তো সার্টেন অ্যামাউন্ট সেল করতে পারে। আর যেহেতু অ্যাস্ট্রাজেনিকা অলরেডি ডিক্লেয়ার দিয়েছে তারা নন প্রফিটের জন্য তৈরি করছে, তারা এটা থেকে সিগনিফিকেন্ট কোনো প্রফিট করবে না, একমাত্র অ্যাস্ট্রাজেনিকা ডিক্লারেশন দিয়েছে, তাদের সাথে এমওইউ করা আছে, তারা হয়তো ইয়া করছে। তো অ্যাজ এ প্রোডিউসার যদি আপনি ওভারটাইম করে আউট পারফর্ম করে কিছু এক্সট্রা তৈরি করতে পারেন, তাতে তো দোষের কিছু নেই। তো আপনি ভ্যাকসিন যদি অ্যাস্ট্রাজেনিকার কাছ থেকেও নেন, আপনি কিন্তু আলটিমেটলি সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে। কবে পাবো সেই বিষয়টা এখন গুরুত্বপূর্ণ, যার থেকেই নেই আমাদের আসলে যাচাই করতে সাগর ভাই, এখানে মিস্টার রাকিবের সাথে একটা বিষয় আমি একটা স্টেটমেন্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে মিস্টার রাকিব আসলে ঠিক আছে, আপনার কথাগুলো ঠিক আছে, কিন্তু একটা শঙ্কার জায়গা থাকছে, সেটা হচ্ছে রিসেন্ট একটা নিউজে আমি খুব ভালোভাবে খেয়াল করলাম, সেখানে কিন্তু আপনার অ্যাস্ট্রাজেনিকা কিন্তু সরাসরি কিন্তু সিরাম ইনস্টিটিউটকে বলে দিয়েছে যে তারা যদি কোনো ভ্যাকসিন এক্সিকিউট করে এবং সেটা যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়, সে দায়িত্বটা কিন্তু অ্যাস্ট্রাজেনিকা নিবে না এবং তারা কোনো ক্ষতিপূরণ দেবে না। তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব?
সুন্দর একটা ব্যাপার যে আমি আমি আসছি আপনার কাছে রকিব হাসান, আপনি সেই ইন্টারেস্টিং ব্যাপারটি আপনি তুলে ধরবেন। তবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার, আপনার কাছে আমি আবার আসলাম। এখানে কয়েকটি ব্যাপার আপনি যেহেতু বাংলাদেশে আছেন এবং সব কিছুকে আপনি লক্ষ্য করছেন, অনেকগুলি ট্রায়ালে, অনেকগুলি কোম্পানি বা তাদের ভ্যাকসিন নিয়ে ট্রায়ালে গেছে। আমরা আমাদের বাংলাদেশের লোকাল একটা কোম্পানির কথাও শুনেছিলাম, যেটা হলো গ্লোব বায়োটেক। হ্যাঁ, তাদের একটা ইমোশনাল একটা চিত্র আমরা দেখতে পেরেছি। তাদের অবস্থানটা কোথায়? আমরা তো লোকালি যদি পেতাম, তাদের কাছ থেকে যদি টিকা পেতাম, তাহলে কিন্তু আমাদের অনেক একটা বিশাল ডিমান্ড অফ টিকা, যেটা বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষকেই দিতে হবে। তো 16 কোটি টিকার ব্যাপারে আমরা কিন্তু স্থানীয়ভাবে লোকালি এই সাপোর্টটা পেতাম। তাদের অবস্থানটা কোথায় এবং তারা আদৌ কি আমাদেরকে ডিসেম্বরের ভিতরে দেওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে কি তারা ওইভাবে ক্যাপাবল কিনা দেওয়ার ক্ষেত্রে, তা আপনি যদি জেনে থাকেন এই ব্যাপারে বলবেন। আর অ্যাস্ট্রাজেনিকা এবং 3টা টিকার কথা বলা হয়েছে, আসলে আমাদের কোনটা নেওয়া উচিত ছিল, কোনটা চলছে, এবং এটা নিয়ে কোনো পলিটিক্স চলছে কিনা আপনার কাছ থেকে জানতে যাচ্ছে ডক্টর জাফরুল্লাহ। এখানে এখানে আমাদের রকিব হাসান উনি কিন্তু ভালো এইটাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছেন। উনি কিন্তু ওনার পয়লা কথা হলো যে টিকার যে ফাইজার আর ইনাদের মূল তফাৎ হলো, ফাইজারের জন্য ভেরি স্পেশালাইজ তাদের এই দরকার টেম্পারেচার মেনটেনেন্স, যেটা এই অ্যাস্ট্রোজেনিকের ব্যাপারে আসবে না। আর তারপরে এখানে আমাদের স্মরণ রাখা দরকার, স্যার, ইফেক্টিভিটিটা তো ইম্পর্টেন্ট। না এফেক্টিভিটি ডেফিনেটলি এফিকাসি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সময়ের ব্যাপার, আরো গবেষণার ব্যাপার। এখন টেম্পারেচারের লাগবে না সে কারণে এমন কিছু দেব না আমরা যেটা কোনো কাজেই আসবে। রাকিবের কথাগুলো একটু খেয়াল করতে হবে আপনাদেরকে। এখানে যদিও তারা ট্রায়ালে, হিউম্যান ট্রায়ালে কতটা ক্লিয়ার ভাবে এসছে, আর তাছাড়া গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে চিরকাল আছে, অনেক তথ্য তারা প্রকাশ করেনি, যদিও এটা ডিসক্লোজ করার কথা খুব গোপনে, চালাকির সাথে, মানে মিথ্যা অশ্বতমাহত ইতিগত টাইপের, মানে এটা অর্ধেক সত্যকে সত্য বলে চালিয়ে দিয়েছে। আর তাছাড়া এখন যুগের প্রয়োজনে, লাভের কারণে অনেক কিছুকে আমরা হিউম্যান বিইং, তো আমরাও লাভ লোভের কারণে একটু পুরোপুরি তথ্য অনেক সময় হাইড করি। সেই জন্য যেটা এই কারণে, আর তাছাড়া আমাদের খেয়াল রাখতে হবে, অক্সফোর্ড হলো সেই জায়গাটা যেখানে পেনিসিলিন আবিষ্কৃত হয়েছিল। অক্সফোর্ড তারা কখনো পেনিসিলিনকে তারা সেটাকে প্যাটেন্ট করেনি, কেননা মানব কল্যাণে। তারা বলছে যে এটা বিজ্ঞান যদি বৃহত্তর মানুষের, পরবর্তীকালে এই অ্যান্টিবায়োটিক ফাইজার যখন আমেরিকাতে আসে, তারাই প্যাটেন্ট করে, তারাই এটাকে বিশ্বে প্রচারও করে, যদিও বেশি দামে বেশি। এই জিনিসগুলি ইতিহাস থেকে একটু স্মরণ রাখার দরকার আছে। আর আমাদের দুর্ভাগ্য হলো বাংলাদেশের, আমরা যা বলি তা বিশ্বাস করি না। যা আমাদের আজকেও আমার প্রেসিডেন্ট বলেছে দেশীয় উদ্ভাবনকে দাম দিতে হবে, কিন্তু এটাই কি প্রমাণ? আজকে গ্লোব তারা মোটামুটি প্রমাণ করেছেন এই ভ্যাকসিন কাজ করবে। কতটা কাজ করবে না করবে তারও হয়তো গবেষণা প্রয়োজন, তাকে সাপোর্ট দেওয়া দরকার, তাকে নিশ্চিত করা দরকার। আমরা তোমার খরচ বেশি হলো, তোমারটাই আমরা কিনবো যদি তুমি সেফ প্রমাণ করতে পারো। তার জন্য এর যে অসমাপ্ত কাজগুলি আছে সেটা সরকারি উদ্যোগে, দুর্ভাগ্যবশত আমার সরকার দেশীয় উদ্ভাবনের কথা বললেও তাকে পেট্রন করে না, তাকে করে না। যেমন কি ধরেন আমাদের কথাই, আমরা পৃথিবীর পয়লা অ্যান্টিবডি উদ্ভাবন করলাম সবার আগে। মার্চ মাস পর্যন্ত কেউ অ্যান্টিবডি টেস্ট বের করেনি, আমরাই করেছিলাম। অ্যান্টিজেন টেস্টও তাই করেছিলাম আমরা সবার আগে। কিন্তু আজকে পর্যন্ত আমরা বাংলাদেশে সেখানে আমরাও দেখেছি 90, আমরা উন্নতি করতে করতে 95 এবং এখন যেটা রসেরও অ্যান্টিজেন এনেছে আমেরিকা থেকে, তার থেকেও আমাদেরটা বেটার। এটা আইসিডিআর ইন্টারনাল ডকুমেন্টে বলছে। কিন্তু আমাদেরটা আমরা আজকে পর্যন্ত এটাকে রেজিস্ট্রেশনই করাতে পারলাম না, কেননা আমাদেরকে সরকার একটা শর্ত দিয়ে বসেছে যে আমাদের এই অ্যান্টিজেনটা আমেরিকার ল্যাবরেটরিতে টেস্ট করাতে হবে সিডিসি, এবং সেখানে করাতে আমার 2 কোটি টাকা খরচ হবে। এই টাকাটা কে দেবে আমাকে? সুতরাং এই জন্য বলছি, অথচ এই কারণে বাংলাদেশে, তবে গ্লোবের এটাকে অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত। আমি এই কালকেও বলেছি এটা আমাদের দরকার, তাহলে আমাদের গবেষণা বাড়বে। এই যে ইয়াং সায়েন্টিস্টরা এরা বসে আছে আমেরিকা, কানাডাতে, এরাও তখন সাহস পাবে যে আমরা এসে এইসবের দায়িত্ব নিই, আমরা এটাকে প্রমোট করি। তারা আধুনিক জ্ঞানের অধিকারী,
আমরা তো পিছনে পড়ে আছি। আমরা সেই কয় যুগে ব্রিটেন ছেড়েছে, তার আমি 2টা জার্নালে হয়তো পড়ি, কিন্তু তাদের কাছে 50টার তথ্য আছে। তো এইসব আমাদের যে বাংলাদেশি সায়েন্টিস্টদেরকে দেশে আনতে পারবো, তার যথাযোগ্য মর্যাদা দিয়ে, তাকে সুবিধা দিয়ে, তবেই আমার দেশের বিজ্ঞানের প্রসার হবে। তবে এখানে সে কথা বলছি, আজকে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, স্ট্রোজেনেরটাই সেটাই এটাতে। এবং আরেকটা ভালো সংবাদ আমি দেখলাম, আপনার এখানে ব্রিটেনে কিছু নাই, ব্রিটেনের আলেমরা এই ভ্যাকসিনকে হালাল বলেছেন। সেটা এই জায়গাতে তো এটাও ভালো খবর, ধর্মীয় ইরা ওনারা ভুল পথে যাননি, এটা একটা সুখবরই বটে আমাদের জন্য। আসলে জি, ডক্টর আমিরুল ইসলাম আপনি বলবেন। Yeah, আমি প্রথমে মিস্টার রকিবের কাছে ওই প্রশ্নটা রাখতে চাই। রাখার আগে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার সাগর ভাই, আপনি এবং আপনার সাথে সাথে সবাই আসলে সেফটির বিষয়টা নিয়ে অনেক বেশি শঙ্কিত, এবং যে 2-1টা কেস আসছে এটা নিয়ে অ্যানালাইসিস করতেছে। তবে রাকিবের সাথে আমি একমত হয়ে আবারও জোর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যেই আপনার সেফটির ব্যাপারে আমি আপনাকে একটু করতে চাই। আপনি হয়তো জানেন, আপনি তো কানাডা থেকে এসেছেন। কানাডা সরকার যেটা করতে চাচ্ছে, যদ্দূর শুনলাম, যে এই ভ্যাকসিন জনিত কারণে কারো যদি শারীরিক ক্ষতি হয়, সেটার জন্য একটা ইন্স্যুরেন্স মনে হয় ঘোষণা করছে, জি যে জি সরকার তাকে ক্ষতিপূরণ দেবে। জি সেই ধরনের ইন্স্যুরেন্স কি কোনোভাবে বাংলাদেশে বা অন্যান্য কোনো দেশে আছে কিনা, বা বাংলাদেশে করবার, বা এই দায়িত্ব কে নিবে, এটা জাফরুল্লাহ স্যারের কাছে আমার জানার দরকার ছিল, যে কোনো ধরনের প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আসলে কার ভূমিকা থাকবে এবং কারাই এগিয়ে আসবে এই এখানে পয়লা আমি বলি, এই পয়লা আমাদের কতগুলি জিনিস বুঝে, সবকিছু তো আমাদের কাছে জানা নাই। এবং এই যে ক্ষতিটা বা ভ্যাকসিনের কারণে যদি কোনো সাইড এফেক্ট হয়, তার জন্য সেই লোকটার চিকিৎসা দিতে হবে, সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, তাকে চিকিৎসা দিতে হবে। আর আমাকেও কিছুটা দায়িত্ব আমার বর্তায়। আমি তো জানি যে এটার সবকিছু উত্তর দেওয়া হয়নি, এটা তো আমি নিয়েছি, তো আমাকেও মেনে নিতে হবে যে এটা তোমার সরকারের মূল দায়িত্ব। যেটা কানাডা সরকার বলছে, যে সরকার যে কোনো রকম সাইড এফেক্ট হলে তার জন্য যা যথাযোগ্য ব্যবস্থার দায়িত্ব, সার্বিক দায়িত্ব ক্ষতিপূরণ থেকে সেটা ক্ষতিপূরণ। ব্যবস্থা। আর তাছাড়া সাইড এফেক্ট গুলি দিয়ে আবার অতিশয় উক্তিও করা ঠিক না, যেটা আমাদের ডাকি বলেছেন, হয়তো আমার জ্বর হয়েছে একটু, ওই জায়গাটা ফুলে গেছে, এখন সেটা ফুলে গেছে আমার, সেটা নিয়েও নানা রকমই আছে। তো এইটাতে আমি যেটা মনে করি, সবকিছুকে নিয়ে একটা ওপেন মাইন্ড নিয়ে হলে, তবে সরকার যদি এশিওর করে, লোকের সাহসটা বাড়বে। তো আমাদের দেশে আনলাইক কানাডা বা ব্রিটেনেতে, আমার দেশের লোকেরা ভ্যাকসিন নিতে অনেক বেশি আগ্রহী। কারণ আমরা দেখিয়েছি আমাদের এখানে ভ্যাকসিন দিয়ে বললে দৌড়াতে হয় না, রুগীর সব ছেলে মেয়ে এসে হাজির হয়ে হাত বাড়িয়ে দেয় এখন, যেটা এটা হলো আমার দেশের জন্য সুবিধা। তবে আমার দেশের ভ্যাকসিন গুলিকে সহজে যেন এক জায়গা থেকে যান, এই জন্য অ্যাস্ট্রাজেনিকার ইটাকে অনেক তাপমাত্রা, এইদিকে আমরা যদিও আলাপে আনি নেই, আমার মনে হয় কি আমাদের সিনোভ্যাক এবং রাশার ভ্যাকসিনটার দিকেও তাকানো উচিত। তারাও কিন্তু তাদেরটাও কিন্তু আমাদেরকে যেটা এখন আমরা মুশকিল, সবকিছু বিবেচনার আগে অতি দ্রুত শুধুমাত্র একটা কোম্পানির সাথে না আমরা এখানে কন্ট্রাক্ট এটা করেছি, হচ্ছে সে ব্যাপারে স্যার আপনার কাছে ব্যবসা ব্যবসা এটার মূল কারণ হলো ব্যবসা। আমাদের সরকার হলো এই ব্যবসায়ীদের সরকার, ব্যবসাটা করা তাদের উচিত কিনা, তাদের এই উপরে মরণ ভরসা। ব্যাধিকে নিয়ে, সে ব্যাপারে আপনার কাছে আসবো স্যার। ডাক্তার আমিরুল ইসলাম আপনি বলবেন দয়া করে, আপনার আপনি কাছ থেকে যেটা জি জানতে। জি সাগর ভাই, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আসলে এই আপনার যে সাইড ইফেক্ট নিয়ে যে শঙ্কাটা, সেটা আসলে মোটেও করা উচিত না। এখানে ডাক্তার জাফরুল্লাহ স্যারও বলেছেন এবং রকিবও বলেছে, এখনো পর্যন্ত যে সাইড ইফেক্ট গুলো রিপোর্ট হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে তাদের প্রিহিস্টোরিক অ্যালার্জিক প্রবলেম ছিল। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে এই অলরেডি আপনার যে ফাইজার ভ্যাকসিন ওরা বলেই দিয়েছে যে যাদের প্রিহিস্টোরিক অ্যালার্জিক প্রবলেম আছে তারা যাতে এই ভ্যাকসিন না নেয়। আপনি কানাডা তো তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে শুনেন, অ্যালার্জি আছে এরকম বাংলাদেশে অন্তত আমি দেখাতে পারবো, মানে আমরা যতদূর জানি কমপক্ষে 50% মানুষের অ্যালার্জি আছে। আছে, কিন্তু আপনার এদের ক্ষেত্রে কিন্তু নট অনলি কোভিড এর ভ্যাকসিন, এদের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকসিনই এদের জন্য অ্যালাউড না। কিন্তু আপনি কানাডাতে ধরেন ফ্লু ভ্যাকসিন যখন আপনি দিতে যাবেন, এটা কিন্তু কোয়াইট কমন এখানে, কিন্তু বাচ্চাদের জন্য। কি ধরনের অ্যালার্জিটা আপনি বলেছেন, যে মানুষের তো অ্যালার্জিতে বহু রকমের হয়? হুম, এটা হচ্ছে যে যাদের সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন থাকবে, অর্থাৎ ফরেন কোনো পার্টিকেলস, যে কোনো ধরনের পার্টিকেলস এর সাথে যাদের সংস্পর্শে
সিভিয়ার একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হবে তাদের জন্য প্রহিবিটেড করা হয়েছে। সো এখনো যে মানে সিভিয়ার সাইড ইফেক্টের কেসগুলো এসেছে সবগুলাই হচ্ছে যে ওই ধরনের, কিন্তু একজন সুস্থ স্বাভাবিক এবং ভালো মানুষের জন্য কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো ব্যাড যে সাইড ইফেক্ট গুলো কিন্তু এখনো পর্যন্ত আসে নাই। তো এখানে জিস্ট ইনফরমেশন যেটা সেটা হচ্ছে যে আপনার মডার্না এবং ফাইজার দুইটা ভ্যাকসিনের ক্ষেত্রেই কিন্তু অনলি আপনার যে মানে হাই হাই ইন্টেন্সিটি সাইড ইফেক্ট কিন্তু কেসে এসেছে কিন্তু, এবং এটা মোটেও শঙ্কার না এই জায়গাটা এখনো পর্যন্ত। এবং আমি আগেও যেটা ক্লিয়ার করেছি সেটা হচ্ছে এই দুইটা ভ্যাকসিনই যেহেতু খুব সিম্পলেস্ট ওয়েতে করা, সেখানে কিন্তু এই ধরনের ঝুঁকিগুলা আমি মনে করি আমার জায়গা থেকে যে অন্যান্য ভ্যাকসিনের চাইতে অনেক অনেক কম হবে। এবং সর্বশেষ যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে ভ্যাকসিনের বিষয়টা নিয়ে যে আপনি শঙ্কা প্রকাশ করেছেন, এই শঙ্কার সাথে আমি আরেকটা শঙ্কা একটু যোগ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনার এই অ্যাস্ট্রাজেনিকার সাথে বাংলাদেশ চুক্তি করেছে, এবং অ্যাস্ট্রাজেনিকার প্রোডাকশন ক্যাপাবিলিটি কিন্তু কম্পেয়ার টু আদার্স যে ফাইজার এবং মডার্নার মতো না কিন্তু। এবং অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের একটু জটিলতা আছে, সেটা হচ্ছে যে তারা যে হোস্ট ভাইরাস হিসেবে এডিনো ভাইরাসকে ইউজ করতেছে, এবং এটা কিন্তু আপনার এই অতি সহজে কিন্তু এটার ল্যাবের যে প্রোডাকশন প্রসিজারটা কিন্তু একটু ক্রিটিক্যাল, তো যার কারণে কিন্তু ওরা হিউজ অ্যামাউন্ট ডোজ তৈরি করতে পারবে না, যেটা মডার্না এবং এই আপনার এই ফাইজার তৈরি করতে পারবে। কারণ তারা সিম্পলি এমআরএনএ কে যেহেতু ইউজ করতেছে, এবং এমআরএনএ ইটস জাস্ট কেমিক্যাল, এবং এটা প্রডিউস করাটা অনেক অনেক ইজিয়ার কম্পারেটিভ টু যে এডিনো ভাইরাস হোস্ট কে প্রিপারেশন করার মতো না, ক্রিটিক্যাল না। সো এজন্য এই বিষয়টা আমার কাছে একটু শঙ্কার যে তারা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে যে তারা প্রোডাকশনটা লিমিটেড এবং এত বেশি পরিমাণের প্রোডাক্ট প্রডিউস করতে পারবে না। তো আমি প্রথমে যে বিষয়টা নিয়ে মিস্টার রকিবের সাথে আমার একটু আর্গুমেন্টের জায়গা ছিল, সেটা হচ্ছে যে আমি ক্লিয়ারলি নিউজটা দেখেছি যে উনি কিন্তু সরাসরি বলতে চেয়েছে যে এই সিরাম ইনস্টিটিউট কিন্তু আসলে জাস্ট তারা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকার একটা অন বিহাফে কাজ করতেছে, কিন্তু তাহলে তারা এই বিষয়টা কেন বললো যে তারা এই অ্যাস্ট্রাজেনিকা কোনো ধরনের দায় দায়িত্ব নিবে না ক্ষয়ক্ষতির ক্ষেত্রে, সেই বিষয়টা আসলে আমাদের একটু জানা দরকার। আমি এই পর্যায়ে জনাব রকিব হাসান আপনার কাছে যেতে চাচ্ছি। আপনার কাছে তো প্রশ্ন রেখেছেন না ডক্টর আমরুল ইসলাম। আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হলো যে কি শুধুমাত্র এই অ্যালার্জি না, আর কি কারণে এবং কারা কারা এই ভ্যাকসিন নিতে পারবে না, এবং তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? তাহলে তারা কি ভ্যাকসিন নিতে পারবে না কখনো, যাদের অ্যালার্জি আছে বা অন্য আছে? নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা এই পর্যন্ত জেনে এসেছি, বিশেষ করে ফাইজার যেটা বলেছে যে যাদের করোনা আছে, সম্ভাবনা আছে, তারাই প্রতিষেধক হিসেবে টিকা নিতে পারবে এবং তাদের কোনো করোনা হবে না। কিন্তু তারা অন্যদের কাছে ছড়াবে কিনা এই ব্যাপারে কোনো ক্লিয়ার উত্তর আমরা পাইনি, যে তারা যেসব রোগীরা করোনা হবে না টিকা নেওয়ার পর, কিন্তু তারা নিজেরা কি অন্য কারো কাছ থেকে অন্য কারোকে ছড়াবে কিনা, মানে এই করোনার যে ভাইরাস এটা ছড়াবে কিনা, এই ছড়ানোটা বন্ধ হবার মতো সুযোগ রয়েছে কিনা ভ্যাকসিন নেওয়ার পর, সে ব্যাপারে আমরা কোনো উত্তর পাইনি। আপনি কি বলবেন? হ্যাঁ, বিলকেশ, ধন্যবাদ সাগর ভাই। আমি আসলে ওই ডক্টর আমির ভাইয়ের প্রশ্নে আগে আসি। প্রশ্নটা ছিল যে অ্যাস্ট্রাজেনিকা তো কোনো দোষ দিচ্ছেন না, যে কোনো সিরাম ইনস্টিটিউটের কাছে ডিরেক্ট কিনতেছে 30 মিলিয়ন। তো এই লায়াবিলিটিসটা কিভাবে আসছে? তো প্রথম কথা হচ্ছে যে আসলে এখানটায় যে দোষের ব্যাপারটা যখন আসছে, সবচেয়ে বেস্ট আনসার কি, যে আপনি এবং এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বেটার এবং ভার্সেস অ্যাভেলেবিলিটি, বুঝতে পারছেন? এইটা আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে বেটার ভার্সেস অ্যাভেলেবিলিটি। এখন আমার হয়তো ধরেন যে আমরা ফাইজার বা মডার্নার কথা বলছি, এফিকেসি বেটার, সেটা তো অ্যাভেলেবল না। আমি তো জুন পর্যন্ত ইউএস গভর্নমেন্টই ফাইট করে নিতে পারতেছে না, সিচুয়েশনটা এমন। সো বেটার ভার্সেস অ্যাভেলেবিলিটি কিন্তু একটা ম্যাটার, যেটা আমাদের পলিসি মেকাররা বা আমরা ইমোশনাল দিক দিয়ে চিন্তা করি, কিন্তু মার্কেট চিন্তা করলে বেটার ভার্সেস অ্যাভেলেবিলিটিটা অনেক বড় একটা ম্যাটার। আমার কাছে অ্যাভেলেবল না, সো আমার কাছে যেটা 70% এফিকেসি সেটাই বেটার এই মুহূর্তে, কারণ ওটা আমার কাছে অ্যাভেলেবল, আরেকটা অ্যাভেলেবল না। সো এই কথা বলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার হ্যাঁ হয়তো দাবি করছেন ফাইজার এবং মডার্না, বাট আমার কাছে এখন অ্যাভেলেবল হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। একটু পিছনে ফিরে যাই, সেম প্রশ্নটাই কিন্তু আমাদের
এজ জাতি হিসেবে জিজ্ঞেস করা উচিত ছিল জাফরউল্লাহ স্যারের, যখন উনি নিয়ে আসলেন একটা অ্যাপ্রোচ যে বেটার ভার্সেস অ্যাভেলেবিলিটি। সবাই বললো যে পিসিআর টেস্ট, হ্যাঁ ওটা বেটার, উনিও জানেন, সবাই জানে। উনি কি জানেন না এটা বেটার? উনি এতদিন সায়েন্টিস্ট, অবশ্যই জানেন। যে অ্যাভেলেবল কি, এই প্রশ্নটা কিন্তু একজন ব্যক্তিও বাংলাদেশে এতগুলো পলিসি মেকার তারা করেননি। বেটার ভার্সেস অ্যাভেলেবিলিটি, আমার যা অ্যাভেলেবল আছে। যখন কিনা ওনারা নিয়ে আসলেন, কিছুদিন পরপরই কিন্তু আমেরিকাতে এফডিও সিমিলার টাইপের অনেক টেস্ট নিয়ে আসলো। হ্যাঁ, পলিসি চেঞ্জ করলো, ডিপ্লয়েবিলিটি চেঞ্জ করলো, যে কোন সেটিংসে কোন ধরনের টেস্ট আমি ডিপ্লয় করব, রাইট? তো এই যে পলিসি মেকিং এ আপনাকে কিন্তু অনেক কিছু প্রশ্ন করতে হবে, যে আপনি বেটার ভার্সেস অ্যাভেলেবিলিটি। একই প্রশ্নটা কিন্তু আজকে ভাইয়া আমিরুল ভাইও করলো, যে আমি সিরাম ইনস্টিটিউটে নিব কিনা। আরে ভাই, তাহলে আপনি আপনার গ্লোবালে $1 বিলিয়ন দিয়ে আপনি কেন বাসায় বানাইতেছেন না? আমি ওনাকে অ্যাটাক করার জন্য বলতেছি না, গভর্নমেন্টের চিন্তা করা উচিত, পাবলিকদের চিন্তা করা উচিত। যদি আপনি মনে করেন যে না আমি বেটার বানাবো, মোর ট্রাস্ট করব, আপনি আপনার গ্লোবরে $50 বিলিয়ন দেন, দিয়ে কালকে বানান। আপনি ওই যে স্যার বললো যে গভর্নমেন্টে নিজেদের ফার্মাসিউটিক্যাল উইং আছে, তারাও চাইলে অনেক কিছু করতে পারত। সো আমাদের এই ধরনের সিচুয়েশন গুলো, এই প্রশ্নগুলোর আসলে কোনো টেনজিবল আনসার নেই, কোনো আনসার নেই। অফকোর্স যদি অ্যাস্ট্রাজেনিকার কাছে ডিরেক্ট নিতে পারতাম আমরা, এটা তারা গ্যারান্টি দিত। হাউএভার একই ইনস্টিটিউট থেকে, সিরাম ইনস্টিটিউট থেকে প্রোডাকশন হচ্ছে, অক্সফোর্ডেরটাও আবার ওদের কাছেও নিচ্ছি। যেহেতু অ্যাভেলেবিলিটির ইস্যু আসছে, তো আমাদের কাছে যখন যেটা আছে সেটাকে আমাদের ট্রাস্ট করতে হবে, রিলাই করতে হবে। এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম অ্যাপ্রোচ। মিড টার্ম অ্যাপ্রোচ হতে পারে আমাদের দেশের আমরা কোনো কিছু চিন্তা করতে পারি। লং টার্ম অ্যাপ্রোচ হচ্ছে গভর্নমেন্টে আরো পলিসি মেকিং এ অনেক কিছু চিন্তা করা উচিত। তো এই ভাইয়ার যে প্রশ্নটা, যে আমি ইসলামের এই প্রশ্নের আসলে আনসারটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হবে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। রাইট নাও আমার কাছে যেটা অ্যাভেলেবল সেটাই বেটার, 70% অ্যাভেলেবল সেটাই বেটার। তো একই প্রশ্ন আমি গ্লোবের ব্যাপারটা গেলাম স্যারের। বেটার ভ্যাকসিন কি ভবিষ্যতে বের হওয়ার সুযোগ রয়েছে কিনা? আমরা যেটা একটু আগে বললাম যে কোনো কারণে এটা নিয়ে যদি আমরা দেখি যে পস্তে গেলাম, বা এই ভ্যাকসিন নেওয়ার পর আরেকটা ভ্যাকসিন নেওয়ার কোনো সুযোগ থাকে কিনা কোনো মানুষের? মানে গ্লোবের ভ্যাকসিনের কথা বলছেন? আমি যে কোনো ভ্যাকসিন, ধরুন কথার কথা, আমি কালকে সিরাম ইনস্টিটিউটটা নিলাম, সেটা কোনো কারণে দেখা যাচ্ছে 90% হলো, এরপর আমরা কিছুদিন পর শুনলাম আরেকটা ভ্যাকসিন বেরোলো যে 100% উইথ কনফিডেন্ট। আচ্ছা, আমি ভাই সাগর ভাই আপনাকে একটু থামাই এই জায়গাটায়। আমরা আসলে ইদানিং, আমি সাইড ইফেক্টের ব্যাপারটা আসবো একটু কুইকলি। আমরা 70%, 80%, 90% নিয়ে কথা বলছি। আমাদের জানা উচিত অন্যান্য ভ্যাকসিন 50% এফিকেসি হলে অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম কথা। 70% ইজ গুড এনাফ। আমাদের টার্মে গুড এনাফ টার্মটা ইউজ করা উচিত। প্রথম কথা হচ্ছে এটা 50% হলে, যেটা বেঞ্চমার্ক, যেখানে 50%, যেখানে আমাদের কারেন্ট এস্টাবলিশ যে শত শত ভ্যাকসিন আছে 50% বেঞ্চমার্ক, সেখানে 70% গুড এনাফ, এবং আমাদের পাবলিকের এটা বোঝা উচিত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাইড ইফেক্টের প্রশ্ন। সাইড ইফেক্টে কেন আমি মানুষকে ভয় পাওয়াতে চাই না, কারণ হচ্ছে দেখেন, কারেন্ট যখন আপনি ভ্যাকসিন নেন এখনো আপনার একটু ব্যথা হয়, একটু জ্বর হয়, এটা বলাই থাকে। অ্যালার্জির ব্যাপারে বলছেন, এখন এই কথাটা কেন বলছি, কারেন্ট ভ্যাকসিন ট্রায়াল গুলো সিমিলার ইস্যু। আমি আরো এমফেসাইজ করব, অ্যাস্ট্রাজেনিকা, সার্জারি বলেন, অক্সফোর্ড, এদের ট্রায়ালটা যদি কেউ একজন সায়েন্টিস্ট হিসেবে আপনি যদি ডিটেইলস কেউ পড়ে দেখেন, তারা মোর কমফোর্ট ফিল করবে। হ্যাঁ, তাদের ডাটার কিছু ডিসক্রিপেন্সি আছে, কিন্তু আমি ট্রায়ালটা মোর কমফোর্ট ফিল করি, কারণ তারা মোর ডাটা নিয়েছে, তারা অ্যাসিম্পটমিক কেস দেখেছে, তারা 4টা কান্ট্রিতে তারা যথেষ্ট ভালোভাবে করছে। এবং গত 3 দিন আগে তারা হচ্ছে রাশিয়া প্রপোজ করেছে তাদের রাশিয়ার যে স্পুটনিক 5, রাশিয়া প্রপোজ করে লেটস গো, আমরা যদি মিক্স ভাবে কোনো একটা ট্রায়াল দিতে পারি। তারা দেখা গেছে মডার্নার, ফাইজারের সাথে, বায়োনটেকের সাথে ডিল করছে যে ওকে, একটা বায়োনটেকের এমআরএনএ ভ্যাকসিন, একটা এডিনোভাইরাস ভ্যাকসিন দিয়ে দেখি। তারা আরো ট্রায়ালটাকে এক্সপ্যান্ড করছে, তারা আরো ডিফারেন্ট এক্সপ্লোরেশন করছে। তো অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে আমরা আরো মোর জানি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের ক্ষেত্রে। অন টপ অফ ইট, যদিও আপনি, আমরা হয়তো আর্গুমেন্টের খাতিরে বলে দিই লজিস্টিক্স ম্যাটার না, আমরা বেটার ভ্যাকসিনটা হলে আমাদের হয়তো -80 ফ্রিজার নিতাম, কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না, বাস্তবতা ডিফারেন্ট। সো ওভারঅল চিন্তা করলে আমাদের কাছে যেটা অ্যাভেলেবল, এবং 70% ইজ গুড এনাফ, এই এনাফ টার্মটা আমাদের সবসময় মনে রাখা উচিত। অ্যাবাউট সাইড ইফেক্ট আমি বলবো, হ্যাঁ আমাদের সায়েন্সে কিছু প্রশ্ন রয়েছে। হাউএভার, যেই সাইড ইফেক্ট গুলো, অ্যালার্জি প্রশ্নটা আসছে, তো অ্যালার্জি ব্যাপারটা হচ্ছে কিরকম, যে হ্যাঁ বাংলাদেশে অনেকে অ্যালার্জি, আমার বাবার পার্সোনাল অ্যালার্জিও আছে, কিন্তু অ্যালার্জি ব্যাপারটা এরকম না, এরকম কোনো ইনসিডেন্ট ঘটে না যে অ্যালার্জির জন্য কেউ মারা গেছে। ভাইরাস কোভিড এর জন্য ডেইলি বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে। এখন আপনাকে যদি আমি অপশন দিই সাইফুল ভাই, যে আপনার 2টা রাস্তা আছে, এক রাস্তা দিয়ে গেলে আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা 70% কম, আরেক রাস্তা দিয়ে গেলে আপনি মারাও যেতে পারেন অ্যাক্সিডেন্ট করে, কোন রাস্তাটা নেবেন আপনি?
অবশ্যই যে রাস্তায় আপনার 70% অ্যাক্সিডেন্ট করার রিস্ক, অ্যাক্সিডেন্ট করার রিস্ক কিন্তু মারা যাওয়ার কথা আসতেছেই না, খালি অ্যাক্সিডেন্টের কথা আসতেছে। আরেক রাস্তায় গেলে আপনি মারাও যেতে পারেন। তো সেক্ষেত্রে সাইড ইফেক্ট যে অ্যালার্জি ব্যাপারটা আসছে, যাদের সিভিয়ার অ্যালার্জি আছে তাদের হয়তো অ্যালার্জির কিছু প্রবলেম দেখা দিচ্ছে, হাওয়ার আপনি মারা যাচ্ছেন না, কোনো রিপোর্ট নেই। কিন্তু ডাক্তাররা যখন বলে যে আপনার অ্যালার্জি আছে কিনা, যখন রুগী বলে যে, বা আমরা পেশেন্টরা বা যারা টিকা নিতে যাবে তারা যখন বলে যে আমার হ্যাঁ আছে, তখন তো ডাক্তাররা দিচ্ছেই না। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাজ এ ডক্টর তার কাজ হচ্ছে অলওয়েজ সেফটি প্রিকশনের দিকে থাকবে, তাই না? সে তো রিস্ক নিতে চাইবে না, এই জন্যই করা হয়। কিন্তু মানুষের এই সেক্ষেত্রে চিন্তা করা এম্পাসাইজ করবে, রুগীকে এম্পাসাইজ করবে যে না আমাকে দিতে পারেন। এটা ডাক্তার একটা সার্টেন পেশেন্টের ওভারঅল সিচুয়েশন, তার অ্যালার্জি কন্ডিশন কত সিভিয়ার, এটার উপরে ডক্টরকে ডিসিশন নিতে হবে, তার সার্টেন এজ রেঞ্জ কি। এই যেমন হয় এই যে, সাগর, জি স্যার। আমার আমার একটা প্রশ্ন আছে আমার দুই ইয়াং বন্ধুদের কাছে, আর সঙ্গে সঙ্গে আমাকে 10 মিনিটের মধ্যে আমার আরেকটা প্রোগ্রামে যেতে হ্যাঁ, হবে। আমরা এই তো 5 মিনিটের ভিতরে শেষ করব। আমি যে প্রশ্নটা, আমি চাই যে ওনারা একটু আলাপ করুক যে সিনোভ্যাকের ভ্যাকসিন এবং সোভিয়েত ভ্যাকসিনটা এই সম্পর্কে, কারণ ওনারা হলো দেয়ার মোর ওয়েল নোন। এটা যদি একটু বললে তাহলে আমাদের দর্শকদের, আমারও, আমি এটা বুঝতে চাই সিনোভ্যাক আর সোভিয়েতের রকিব হাসান। স্পেশালি রকিব তো ভালো পড়াশোনা করেছে, আমি বুঝতেই পারছি। সে যদি একটু আলোচনা করে তাহলে আমরা সবাই উপকৃত হব। তো ধন্যবাদ স্যার। আমি খুব সংক্ষেপে অ্যালার্জি ব্যাপারটা শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে আপনার ডাক্তার যদি আপনার অ্যালার্জি সিভিয়ার কেস থাকে, তখন আপনার এজ রেঞ্জ যদি সার্টেন এজ রেঞ্জের বা রিস্ক পপুলেশন আপনি না হন, হয়তো ডাক্তার অন্যটা ডিসিশন নিতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি ইন্ডিভিজুয়াল ডাক্তারের সাজেশন ফলো করাটা বেস্ট অ্যাপ্রোচ অ্যালার্জি ব্যাপারটা। তারপরেও এগেইন এরকম কোনো রিপোর্ট নেই যে অ্যালার্জি হয়ে এই ভ্যাকসিন নিয়ে কেউ মারা গেছে। না। ডেইলি রিপোর্ট হয়েছে যে অনেক কোভিড মানুষ মারা যাচ্ছে। তো আমি স্টিল সেফ মনে করি, যেটা আমি অ্যাক্সিডেন্টের কথা বলবো। স্যারের প্রশ্নটা আসি, যেটা খুবই সুন্দর প্রশ্ন, যে আমরা সিনোভ্যাক এবং রাশিয়া স্পুটনিক 5 এর ব্যাপারটায় আসলে স্যার, আসলে আমার যেটা মানে আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতে আপনি তো ভালো জানেন, আমরা আমরা আসলে দেশ কান্ট্রি এটাতে বায়াস না, আমরা তো বায়াস ডাটার পিছনে স্যার, তাই না? আমরা তো তথ্যের পিছনে বায়াস, ডাটা যে যেখানে দেখাতে পারে আমরা সেদিকে বায়াস। আপাতত কথা হচ্ছে এটা। তো আনফরচুনেটলি স্যার আমরা এনাফ ডাটা দিচ্ছি না, তারা এনাফ পাবলিকেশনে আসছেন না। তো তাদের ক্লিয়ারিটিটা তারা যদি, আমরা আমরা কেউ এন্টি চায় না, এন্টি আসে, সায়েন্টিস্ট আসলে কোনো সায়েন্টিস্ট হচ্ছে ডেটার লজিকের আর্গুমেন্টে, তাই না? তো আমরা আসলে এনাফ ডাটা দেখছি না স্যার এখন। তো তাদেরকে যদি এটা নিয়ে আসতে হয়, তাকে এনাফ ডাটা দেখাতে হবে, যেটা রাশায় যে যেসব ট্রায়াল তারা বলছে, এগুলা ডাটাগুলো এখনো আমরা কোনো পিয়ার রিভিউ জার্নালে দেখছি না। তো আমরা যতদিন না পর্যন্ত দেখছি, আমি পার্সোনালি ওইরকম একটা ভ্যাকসিন নিতে কমফোর্ট ফিল করবো না যখন কিনা ডাটাটা আমি দেখছি না। আমি অ্যাস্ট্রাজেনিকা বলেন, ফাইজার বলেন, মডার্না বলেন, যে কোনো ভ্যাকসিন আমার আর্মি নিতে সেফ ফিল করবো, কারণ কি আমি ডাটাটা দেখছি স্যার। তো সিনোভ্যাকের ক্ষেত্রেও একই ব্যাপারটা চলছে, তারা গভর্নমেন্ট চেষ্টা করছে, পুশ করছে, কিন্তু এই চেষ্টা পুশ সায়েন্টিফিক কমিউনিটি কনভিন্স করার সহজ উপায়, এত কঠিন কিছু করা লাগবে না। আপনার ডাটাটা ক্রিস্টাল ক্লিয়ার, অ্যাজ ইফ হোয়াইট হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হিসেবে যদি প্রেজেন্ট করা হয় কোনো একটা পিভিআর রিভিউ জার্নালে, আমার মনে হয় ওদের এই জায়গাটায় ল্যাকিংস রয়েছে। তারা সায়েন্টিফিক কমিউনিটি চেষ্টা করছে, হয়তো ওই জায়গাগুলো আমরা পেলে অবশ্যই, কেন না, আমি একটু ইন্টারাপ্ট করছি যে স্যারের কোশ্চেনের উদ্দেশ্যে আর কি। স্যার আসলে রকিবের সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার স্পুন, যে ভ্যাকসিন গুলো অলরেডি মার্কেটে চলে আসছে, এরা কিন্তু ডাটার ব্যাপারে যতটা ক্লিয়ার এবং ক্রিস্টাল, এবং পাশাপাশি আরেকটা তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন মডার্নার যে তারা যে লাস্ট ফেজ 3 ট্রায়ালটা করেছে, এবং এই ট্রায়ালে কিন্তু তারা ইন্ডিভিজুয়াল কিন্তু এই সার্ভেটা করেছে, এটা কিন্তু মডার্নার কন্ট্রোলে ছিল না। অর্থাৎ 40-45 হাজার মানুষের যে তারা যে ফেজ 3 ট্রায়ালটা করেছে, এটা মানে ইন্ডিভিজুয়াল একটা সার্ভে বোর্ড তারা এটা করেছে, যেখানে তারা কোনো ইন্টারাপ্ট করতে পারে না, মানে এই পরিমাণ ফ্রিডম এবং এই পরিমাণ ট্রাস্ট তারা অর্জন করেছে। কিন্তু অন দা আদার হ্যান্ড স্পুটনিকের কথা আপনি যেটা বলছেন, তাদের কোনো ডাটা তো অবশ্যই এখনো পাবলিশ না, এবং রাশিয়ার যে আপনার তাদের যে কনজারভেটিভনেস, এই ব্যাপারে আপনার ভালো ধারণা আছে, এবং তারা যেহেতু ধরেন অফকোর্স হ্যাঁ আমরা দেখতেছি যে আপনার পুতিন ভ্যাকসিন নিচ্ছে, ওনার মেয়েকে ভ্যাকসিন দিতেছে, কিন্তু আমরা তো ইন্টারনালি কিছুই জানি না, এবং এই অন্ধকার জগৎটা থেকে আপনার একটা কিছুকে তো ট্রাস্ট করা রিয়েলি ডিফিকাল্ট। এবং লাস্ট নট লিস্ট যেটা, অ্যাটলিস্ট তারা যদি ধরেন এই কাজটাও করতো যে হ্যাঁ তারা ইন্ডিভিজুয়াল একটা সার্ভেকে দিয়ে আপনার এভাবে 40-50 হাজার মানুষকে অবজেক্টিভকে দিয়ে তারা একটা ট্রায়াল করেছে, সেই ট্রায়ালের রিপোর্টটা পর্যন্ত যদি দিত যে হ্যাঁ এত পার্সেন্ট তারা এফিকাসি পেয়েছে, এত পার্সেন্ট পায় নাই, তাহলেও তো একটা ট্রাস্ট করার জায়গা ছিল। কিন্তু এগুলা মানে কমপ্লিটলি আনক্লিয়ার যে ভ্যাকসিন গুলোর কথা আপনি বলেছেন। ওইটাই আর কি,
ডেটা আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি বোর্ড, ইন্ডিপেন্ডেন্ট মানে ফরেন পলিসি তো ইস্যু আছেই স্যার, আপনি তো জানেনই ওভারঅল। এখানে আমাদের একটা দুর্ভাগ্য, যখন সিনোভেক বাংলাদেশে ট্রায়ালটা করতে চেয়েছিল, আমরা যদি সঙ্গে সঙ্গে রাজি হতাম, তাহলে যে প্রশ্নগুলি রাকিব আর আমিরুল বলছেন এর অনেকগুলি উত্তর বেরিয়ে আসতো। কারণ এখানে একটা লার্জ স্কেল হলে, ট্রায়াল হলে আমরা এগুলি উত্তর দিতে পারতাম। আমাদের বিজ্ঞানীরা যে, অবশ্য সোভিয়েতদের এখনো ওই পুরানো তাদের এটা তো রয়ে গেছে, সবচেয়ে গোপনীয়তা, ওটাই একটা ভুল। ফলে তা না হলে তারা যদি এটা প্রমাণ করে আসতো, তাহলে ভ্যাকসিন রাইট রেখে আছে বাংলাদেশ। স্যার সাগর ভাই, আমি আপনাকে এই কোশ্চেনটা কিন্তু আমি আমাকে করতে শেষ করতে চেয়েছিলাম। হবে। আমরা কিন্তু আমাদের আলোচনার কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট মিসিং আমার জায়গা থেকে আমি বলবো, সেটা হচ্ছে আমি আমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে কালকে ধরেন বা আগামী সপ্তাহে আমাদেরকে ধরেন অ্যাস্ট্রাজেনিকা সিরাম ইনস্টিটিউটের থ্রুতে 1 কোটি ভ্যাকসিন দিয়ে দিল। Then the big question, how it will be executed? Does we have a logistic enough support? আমরা আসলে পেয়ে গেলাম ভ্যাকসিনটা, কিন্তু আমরা যে এটা এক্সিকিউট করাটা কত বড় চ্যালেঞ্জিং, এবং এখানে একটু এটা স্যার ছোট্ট করে যদি বলে এরপরে স্যার বিদায় নেন। আমি বলি, এটা তো একটা আশাপ্রদ ঘটনা হলো। আমরা যদি পেয়ে যাই, আগামী সপ্তাহে পেয়ে যাই, আমাদের কিন্তু ওয়ার্ক ফোর্সটা আছে, তারা কোয়াইট ডেডিকেটেড আর ইটাতে। আর যেহেতু ভ্যাকসিন অভিজ্ঞতাটা আমাদের আছে, আর যেহেতু ব্যাপারে কোনো ফ্রিজেশনের ব্যাপারে প্রবলেম নাই, যেহেতু অ্যাস্ট্রোজেনিকের এটা না থাকার ফলে এই ফ্লাস্কে করে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। যে আমি মনে করি 1 সপ্তাহ না 1 মাসের মধ্যেই আমরা বাংলাদেশের লার্জ সেকশনকে, তবে এখানে পলিটিক্যাল যেগুলি থাকতে হবে, আগে হয়তো বয়স্ক ওই যে 65 অ্যাবাভ তাদেরকে করা, সেখানেও কিছুটা আছে আমার মনে হয় পাওয়াটা, সেটা ভালো। তবে সেফ এফিকেসি যে কথাগুলি বলেছে এরা আমার রাকিব আর আমিরুল, ওটাকে স্মরণ রাখা, ব্যবসায়ের কথা না করে জনস্বাস্থ্যের দিকে নজর দিলে দেশবাসী উপকৃত হবে। এবং আমাদেরও খোলা মনে, যেটা সোভিয়েত বা চাইনিজ ওই সংকীর্ণ মনে না হয়ে খোলা মনেই বাড়া উচিত। আর আমার দেশীয় বিজ্ঞানকে প্রমোট করার জন্য আমার যে বাইরে যে বাংলাদেশিরা আছে, তাদেরকে সংযুক্ত করতে পারলেই আমার মনে হয় বিজ্ঞানের প্রসারটা বেশি হবে, এবং বিজ্ঞানের প্রসারেই ধর্মীয় সংকীর্ণতাটাও কম হবে। আমাকে একটু যেতে হবে। আপনাকে স্যার বিদায় দিচ্ছি, আপনি যেতে পারেন, নো প্রবলেম। আমরা আর 2 মিনিট করে দুজনের শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক, আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটাকে অবশ্যই লাইক দিয়ে থাকবেন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। রকিব হাসান, আপনার কথা শুনবো লাস্ট 2 মিনিট, এরপর আমরা ডক্টর আমিরুলের কাছে গিয়ে শেষ করব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমি বলবো যে আমরা ওই একই পয়েন্টে চলে আসবো যে বেটার ভার্সেস অ্যাভেলেবিলিটি। তো আমাদের কাছে যেটাই অ্যাভেলেবল ভ্যাকসিন আমরা সেটা নেব শর্ট টার্মে, বাট লং টার্মে আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত করি। দেশীয় যেসব টেকনোলজি, দেশীয় উদ্যোগগুলোকে আমাদের প্রচার প্রসার করা উচিত। আমাদের চেষ্টা করা উচিত দেশে যদি আমরা এরকম একটা সিরাম ইনস্টিটিউট বানাতে পারি, হোয়াই নট? আজকে থেকে যদি 20 বছর পরে আমরা দেশে একটা সিরাম ইনস্টিটিউট বানাতে পারি, তাহলে কিন্তু লং রানে সাকসেসটা আসবে। আর আমি আরেকটা পয়েন্ট জাস্ট বলতে চাই, জেএনজে জনসন এন্ড জনসনের ভ্যাকসিন ঠিকমতো সহযোগিতা পাচ্ছে না। ওই যে একই প্রশ্ন বেটার ভার্সেস অ্যাভেলেবিলিটি, সবাই তর্ক করছে পিসিআর টেস্ট ভার্সেস এটা টেস্ট, অথচ কেউ চিন্তা করে নাই ডিফারেন্ট পলিসি সেটআপে ডিফারেন্ট ভাবে সেট করা যায়। অ্যাভেলেবল যেটা সেটাকে ইউজ করে সেটা দিয়ে আমি কতটুকু কি করতে পারি। তো যাই হোক, আমি ওই ইনফরমেশন দিতে চাই যে জনসন এন্ড জনসন এডিনো ভাইরাস বেস, যেটা অ্যাস্ট্রাজেনিকার মতো আরেকটা ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল শেষ হবে সামনের মাসেই, এবং আমরা আশা করতে পারি, আমি অলরেডি কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেছি যারা খুবই ভালো ইফেক্টিভ জনসন এন্ড জনসনের এডিনো ভাইরাস বেস ভ্যাকসিনটাও। তো গভর্নমেন্ট চাইলে জনসন এন্ড জনসনের সাথে যোগাযোগ করতে পারে, জনসন জনসনের কাছ থেকেও কিছু সিকিউর করতে পারে যদি মনে করে। আর ভাইয়া খুব সুন্দর কথা বলেছে, স্যারের সাথে সম্পূর্ণ একমত। আমাদের খুব চমৎকার লজিস্টিক সেটআপ রয়েছে, আমাদের দেশের মানুষের ভ্যাকসিন নেওয়ার মেন্টালিটি রয়েছে, সেটা গুড নিউজ ইন টার্মস অফ অ্যাডিনোভাইরাস ভ্যাকসিন গুলোর ক্ষেত্রে। এবং আমি আশাবাদী যে আমরা এই প্রবলেম থেকে উত্তরণ পাবো খুব শীঘ্রই, হয়তো নেক্সট 3-4 বা 6 মাসের মধ্যে। জি, ডক্টর আমিরুল ইসলাম, আপনার শেষ কথা দিয়ে আজকে শেষ করব। জি, আমি এই প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি যে আমরা আসলে আলোচনার একটা সামারি আসতেছে, সেটা হচ্ছে আসলে আমরা ট্রাস্ট করতে পারি না। আমাদের দেশে ট্রাস্ট করাটা হচ্ছে যে বড় একটা প্রবলেম। যেমন এই যে জাফরুল্লাহ স্যার
কিন্তু আপনার এই কি যে কি ধরনের অবস্টাকলস আমরা ফেস করতে পারি, মানে বিতরণের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? সাগর ভাই ওই পয়েন্টটাতে আমি আসতেছি, তার আগে একটা ছোট কথা করে বলি। বললে যেমন হবে, আমরা যেমন আমরা দেখেন জাফরুল্লাহ স্যার উনারা কিন্তু এই যে আপনার খাবার স্যালাইনের যে উনি অলরেডি বলেছে, আমি আবারও রিপিট করতেছি, সেই খাবার স্যালাইনটা উনারা যখন প্রস্তুত করেছে যে ভেরি সিম্পল একটা ওয়ে, যে আমরা সবাই জানি ঠিক আছে যে এক মুষ্টি গুড় এক চিমটা লবণ দিয়ে, এটা কিন্তু প্রথমে কেউ ট্রাস্ট করতে পারতেছে না যে এটা যে এত মানে এরকম একটা ইফেক্টিভ একটা সলিউশন হবে, যেটা রাকিবও বলছে যে পিসিআর টেস্টের এগেইনস্টে যে সিম্পল একটা টেস্ট নিয়ে কেউ ট্রাস্ট করতে পারতেছে না। এবং পরবর্তীতে কিন্তু সেই খাবার স্যালাইনটাই কিন্তু পরবর্তীতে ডব্লিউএইচও সহ সারা বিশ্বে সমাদৃত হয়েছে। তো এই ট্রাস্টের জায়গাটা আমাদেরকে উত্তরণ করতে হবে। আমাদের দেশে সায়েন্সকে ডেভেলপমেন্ট করতে হলে আমরা মোটামুটি সবাই একমত হয়েছি যে সেই বিশ্বাসের জায়গাটা এবং গভর্নমেন্টের সাপোর্টের জায়গাটাকে আমাদেরকে ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। তবে আমাদের ভ্যাকসিনের যে এক্সিকিউশনের ব্যাপারে যে কথাটা আসতেছে, সেখানে আমি অন্য দুইজনের সাথে একটু দ্বিমত পোষণ করবো। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখনো এনাফ প্রিপেয়ার্ড না। অফকোর্স আমাদের কাছে পজিটিভ সাইড যেটা, সেটা হচ্ছে আমাদের যে যারা ভ্যাকসিনটা গ্রহণ করবেন ওনারা খুবই কিউরিয়াস, ওনারা আসবেন, সময় দিবেন, এভরিথিং ওকে। কিন্তু আমি যদি কম্পেয়ার করে দেন, যেমন কানাডাতে দেখেন, কানাডাতে সাগর ভাই আপনি ভালোভাবে জানবেন যে লাস্ট 1 মান্থ শুধুমাত্র অনেকগুলা মিটিং হয়েছে যে হাউ টু এক্সিকিউট ইট। এবং এখানে প্রত্যেকটা দেশেই কিন্তু ভ্যাকসিনটাকে এক্সিকিউট করার জন্য প্রথমে কিন্তু মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওই দেশের রেগুলেটরি বডি কিন্তু এটাকে অ্যাপ্রুভ করতে হয়। যেমন কানাডাতে হেলথ কানাডা এটা করছে, ইউএসএ তে এফডিএ করতেছে, ইউকে তে এমএচআরএ করতেছে। কিন্তু আমাদের দেশে যে ধরেন এই যে ডিজিডিএ নামের যে একটা প্রতিষ্ঠান আছে এবং এদের সাথে যে লজিস্টিক কোলাবোরেশনটা সেট করবে, সে ধরনের কোনো আপডেট কিন্তু আমরা দেখি নাই। এবং কানাডাতে আপনার যে মেজর জেনারেল ডেনি পকটেন এবং ইউএসএ তে কিন্তু একজন জেনারেল পদমর্যাদার যে সেনাবাহিনীর লজিস্টিক বিষয়গুলোকে যে এক্সিকিউট করার জন্য যে তারা অয়েল প্রিপেয়ার্ড, এবং তারা বারবার মিটিং করতেছে এবং রেগুলেটরি বডির রিপোর্টটা তারা দিচ্ছে, সেগুলোর আলোকে তারা সেট করতেছে। এবং তারা যে আন্ডার 16 এর নিচে কাউকে দিবে না এবং কাকে দিবে কিভাবে দিবে সেই জিনিসগুলোর যে প্রিপারেশনটা, এটা আমি কোনো মিডিয়াতে দেখি নাই আমাদের দেশে এই প্রিপারেশনটা ওইভাবে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা শুধু শুনতেছি যে 3 কোটি ভ্যাকসিন আসতেছে, আসার পরে কি হবে সেটা নাই। তো যাই হোক, আমি আশা করি আমি আমাদের আপনাকে জাস্ট একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত এই জায়গাতে, আমাদের গভর্নমেন্টের মোর ট্রান্সপারেন্ট হওয়া উচিত। এই জায়গাটায় আপনি যে পয়েন্টটা হচ্ছেন যে আমাদের গভর্নমেন্টের মোর ট্রান্সপারেন্ট হওয়া উচিত, পাবলিককে জানানো উচিত তাদের প্ল্যান কি, কিভাবে করছে। এই জায়গাটায় আমাদের গভর্নমেন্ট পিছায় রয়েছে বলে যেটা এক্স্যাক্টলি আমি রাকিব, আপনি দেখেন ইউএসএ তে এবং কানাডাতে কি হচ্ছে, যে এই বিষয়টা নিয়ে তারা কি পরিমাণে প্রস্তুতি নিচ্ছে এবং বারবার মিডিয়াতে ব্রিফিং করতেছে। এবং জাস্টিন ট্রুডোর লাস্ট যে আপনার সংবাদ সম্মেলনটা আমি দেখলাম, যে তার চোখে মুখের মধ্যে যে পাবলিকের প্রতি যে কমিটমেন্টটা, সেটাকে সে বারবার ট্রান্সফার করতেছে। আমাদের সেটা কিন্তু আমরা দেখতেছি না, যেটা ট্রুলি স্পিকিং, যে এটা কিন্তু আমাদের আসা উচিত, তাহলে মানুষ কনফিডেন্সটা পাবে, রাইট, তাহলে মানুষের এটা যে এটা আমাদের দেশে একদম নেই বললেই চলে। নেই। কেউই এবং বলতে পারে না। এবং এটাতে আমরা সবাই একমত। আমাদের দেশে সরকার খুব আরামে আছে। ব্রিফিংটা শুধুমাত্র এতটুকুই সীমাবদ্ধ। হেলথ মিনিস্টার কয়েকবার সংবাদ সম্মেলন করেছেন, 3 কোটি ভ্যাকসিন আমরা এখানে পাচ্ছি, প্রতিদিন এতটুকু। পার্লামেন্টে ভ্যাকসিন নিয়ে এক ধরনের যুদ্ধ চলছে, যুদ্ধ প্রত্যেক দিন। এই আপনার বিরোধী দলের মুখোমুখি হয়ে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী এখানকার। হ্যাঁ, এবং এবং প্রধানমন্ত্রী কিন্তু সবগুলা রেগুলেটরি বডিকে নিয়ে কিন্তু প্রতিদিন ব্রিফিং দিচ্ছে, কিন্তু যে আমরা এই অবস্থানে আছি, আগামীতে এটা নিচ্ছি, এই সপ্তাহে এটা নিচ্ছি, 2022 এর মধ্যে আমরা 3,49,000 ভ্যাকসিন এক্সিকিউট করতেছি, আর এরপরে ফার্স্ট মান্থে এতটুকু দিব। সবকিছু যে অয়েল প্ল্যান্ড এবং অর্গানাইজ, সেটা তো আমাদের কাছে আপডেট নেই। তাহলে আমরা কেমনে আমরা এটা যে এস্টিমেট করবো যে আমরা অয়েল প্রিপেয়ার্ড? শুধু আসার জায়গা হচ্ছে এটাই, যে রাকিব যেটা বলছে, যে আমাদের মানে পাবলিক বা পিপল তারা ইন্টারেস্টেড, তারা মোর কিউরিয়াস, যে যখনই তারা রেসপন্সটা পাবে তখনই ছুটে যাবে। কিন্তু অনেক প্রিপারেশনের ব্যাপার। এবং রাকিব আপনি জানেন যে যে ফাইজারের ভ্যাকসিন যেটা আলট্রা কোল্ড টেম্পারেচারে যেটাকে প্রিজার্ভ করতে, এবং ইউএসএ তো কিন্তু হাফ অফ দা কান্ট্রিতে কিন্তু এই ফ্যাসিলিটিসটা নাই, কোল্ড ফ্যাসিলিটিসটা আছে এভরিওয়্যার। এবং আমি লাস্ট একটা কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন এই আমরা যদি এই কোল্ডের যদি ভ্যাকসিনটাকে আমাদেরকে রাখতে হয় আলট্রা কোল্ড, হ্যাঁ আমরা বলবো যে আমাদের দেশে উপজেলা পর্যায়ে হয়তো বা একটা ফ্রিজ বা আলট্রা কোল্ড স্টোরেজ আছে,
কিন্তু সেটা তো কতটুকু আপনি রাখতে পারবেন, সেটা হচ্ছে জাস্ট ইমার্জেন্সি কিছু কেমিক্যালস কে রাখার জন্য। আমি এখানে বায়োসেফটি লেভেল 2 তে কাজ করি মাইক্রোবায়োলজিতে, যেখানে ছোট্ট একটা স্টোরেজ ফ্যাসিলিটিস আছে যেটা -80°C, যেখানে আমরা কিছু ইমার্জেন্সি কেমিক্যাল রাখি। তো আমি মনে করি সেরকম হয়তো আমাদের দেশেও কোনো মেডিকেল কলেজে অথবা উপজেলা লেভেলে আছে। কিন্তু এখানে যে কোটি, কোটি মানুষকে যে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে, এবং সবচাইতে বেশি আরো কনসার্ন হচ্ছে ইটস নট এ সিঙ্গেল ডোজ। যে এই টেম্পারেচার মিসম্যানেজ হলে কি ইফেক্টিভিটিটা লস হবে কিনা? অফকোর্স সাগর ভাই, যে বিশেষ করে আপনি এই যে রাকিব যেটা বলছে যে আপনার আমরা কিন্তু মানে স্বপ্ন দেখতেছি যে আমরা হাইয়েস্ট এফিকাসি যে মডার্না এবং এই ফাইজারের ভ্যাকসিনটা নিব, কিন্তু হাউ এটা যে আলট্রা কোল্ড স্টোরেজে আপনি রাখতে হবে, এটা যদি আপনি টেম্পারেচার রিডিউস করে ফেলেন তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু এটা আরএনএটা টুইস্টেড হয়ে যাবে এবং এটা কমপ্লিটলি এফিকাসিটা লস করবে। সো এখানে কিন্তু এই মানে যত কিছুই হোক, উই ডু নট হ্যাভ আদার অপশন, না, উই হ্যাভ টু অনলি। এটা তো বাংলাদেশে, এটা শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর যেমন এই কানাডাতেও তো নাই। না, এই কানাডাতে না থাকলে কিন্তু ওরা কানাডাতে তো 80% বলা হচ্ছে, বা 80 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে হবে। এই ধরনের, এটা কোথায় আছে? পৃথিবীর আপনি কোথাও নাই। আপনি তবুও তো মেইন সবাই তো ব্যবস্থা। পয়েন্টটাতে এখন আসছেন, মেইন পয়েন্টটাতে আসছেন যে এজন্য নাই বিধায় কিন্তু তারা কিন্তু খুব দ্রুত 36 আওয়ার্স এর মধ্যে কিন্তু তারা ভ্যাকসিনটাকে এক্সিকিউট করে ফেলতেছে আমাদের প্রত্যেকটা দেশেও তো কেমিক্যাল। সেটা সম্ভব, ওরকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে, সেটা যেটা বললো রকিব হাসান এবং ডাক্তার জাফরুল্লাহ স্যার, যে ওরকম। আমি এটাতে এস্টোনিশ কিভাবে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার আছে যে এত হ্যাঁ, ওই জায়গাটায় আসলে ওই ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই আমাদের ওই এমআরএনএ বেস যেটা ভ্যাকসিন মডার্না বা ফাইজারের এই ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই। কিন্তু আমি আশাবাদী এই জন্য যে আমাদের টোটাল যে গভর্নমেন্ট যত ভ্যাকসিন সিকিউর করেছে সবগুলো হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা বা এডিনো ভাইরাস বেসড। কারণ গভর্নমেন্ট এটা জানে যে আমাদের ওই লজিস্টিক্স নেই। তো এই জন্য ওরা আসলে ওই এই জন্য একটু গভর্নমেন্ট স্লপি হলেও ভ্যাকসিনটা ডিস্ট্রয় হচ্ছে না, জায়গা মতো পৌঁছাবে। আমরা ভ্যাকসিনেশন দিয়েছি, ওই জন্য আমি ইফেক্টিভিটিটা বলেছি। কি সেম? হুম, ইফেক্টিভিটিটা কি সেম? এফিকাসি তো অলরেডি আপনার যে 70% 70% 90%। এবং 90 কিন্তু আচ্ছা, আমি আচ্ছা। 90% নিলাম, ইয়া ভাই সাগর ভাই 90% নিলাম, নিয়ে এটা ডেলিভারি করতে পারলাম না, নষ্ট হলো। নষ্ট সাগর জিনিস মানুষের হাতে দিলাম। সাগর ভাই, আমাদের বাংলাদেশে এখন একটা কোম্পানিও নেই যে এরকম -80 তে ফ্রিজারে ট্রান্সপোর্টেশন করতে হবে গোটা দেশে। তাহলে লাভ কি? আর আপনার কি মনে হয় যে বাংলাদেশে এত দ্রুত এই ইনফ্রাস্ট্রাকচার আচ্ছা, তৈরি কেউ করতে কি পারবে? দুইটা কোম্পানির ভ্যাকসিন নিতে পারবে? না, দুইটা কোম্পানির নেওয়ার তো দরকার হবে না আপনি। না, না, মানে নিতে, জাস্ট জানার জন্য নিতে এটা পারে একটা কি? ট্রায়াল চলছে ভাইয়া। ওই অ্যাস্ট্রাজেনিকাই আসলে ট্রায়াল করছে যে ওকে তাদের একটা ডোজ, কারণ দুইটা ডোজ, তাদের একটা ডোজ আর যদি স্পুটনিক 1 অথবা মডার্নার বা ফাইজারের যদি আরেকটা ভ্যাকসিন ডোজ দেওয়া যায় কি রকম আউটপুট আসবে, মানে মিক্স ডোজ দিলে একটা একটা এমআরএনএ বেস একটা অ্যাডিনোভাইরাস বেস দিলে কি রকম হবে সেটা ট্রায়াল চলছে। এবং আমরা হোপফুলি উইদিন আ মান্থ এই ডাটাটাও জানবো, এবং সেটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে আর কি, যে ওকে কিরকম কি করা যায়। হাওয়েভার আমাদের দেশের জন্য এখন পর্যন্ত লজিস্টিক চিন্তা করলে, কারণ ভাইয়া যেটা বললো যে ইফিকাসি 90% ওইটার, না আমরা দিতেই পারবো না এই ভ্যাকসিন, আমাদের লজিস্টিক্স নাই, কিভাবে কি হবে। আর গভর্নমেন্ট তো আমাদের দেশে এটা বলে লাভ নেই, গভর্নমেন্টের যে আমাদের ল্যাকিংস রয়েছে, আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে অনেক 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 অনেক। তো ওই ওই দিক থেকে চিন্তা আচ্ছা, করলে এডিনো ভাইরাস এফিকেসি যেটা বললেন, বা ওই ম্যানেজমেন্ট বা ওই লজিস্টিক তৈরি করাও কিন্তু বিশাল কোনো কিছু না। এখন তো প্রযুক্তির এত বেশি আধুনিকতা আছে। 70 যে আপনার কোল্ড -70°C। ডিগ্রি, যেটা 70 ডিগ্রি যেটা তৈরি, এটা তৈরি করার ক্ষেত্রে অত বেশি যে খুব বেশি প্রেশারে পড়তে হবে বা খুব বেশি সমস্যায় পড়তে হবে তাও না, কারণ আমাদের দেশে প্রযুক্তি এখন একদম গ্রাম পর্যায়ে রয়েছে। তবে হ্যাঁ, অনেক কঠিন হবে, এটা ঠিক। তো সেক্ষেত্রে 70%-এর ব্যাপারটাও কিন্তু এখনো ক্লিয়ার না, কারণ আমরা কখন যে হাতে পাবো এটাও কিন্তু এখনো ক্লিয়ার হচ্ছে না। একটা বড় ফ্যাক্ট। এটা একটা বড় ফ্যাক্ট রয়ে গেছে, কারণ আমরা অলরেডি দেখছি যে যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে থেকে চালু হচ্ছে, আই মিন কালকে থেকে চালু হচ্ছে শরীরের মধ্যে দেয়া, আর আমরা এখনো জানি না কবে নাগাদ ভ্যাকসিন আমাদের দেশে আসবে। এই যে একটা বিশাল ফারাক, এটাই হলো আমাদের কাছে। আরেকটা শঙ্কার জায়গা সাগর ভাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে মানে বিটার ট্রুথ যেটা সেটা হচ্ছে কোভিডে যারা ইনফেক্টেড হয়েছে এবং কোভিড টেস্টের ক্ষেত্রে এখানেও কিন্তু নানান রকমের যে আপনার মানে বৈষম্য দেখা গেছে, এবং অনেকেই দেখা গেছে প্রভাব যারা আছে তারা অনলি হসপিটালাইজড হয়েছে, বাকিরা হইতে পারে না। তো সেখানেও কিন্তু শঙ্কা থাকে যে ভ্যাকসিনটা আসলে এটা কারা পাবে, এবং অনেকেই কিন্তু আগ বাড়িয়ে বলে দিচ্ছেন যে এটা শুধুমাত্র যারা ভিআইপি, যারা হাই প্রোফাইল, যারা তারা পাবে। তো সেখানেও শঙ্কা আছে, এবং আমি আরেকটা শঙ্কার জায়গা প্রকাশ করেছি, সেটা হচ্ছে যে এডিনোভাইরাস বেস যে ভ্যাকসিনটা, এটা কিন্তু এমআরএনএ এর মতো এত মানে রোবাস্ট এবং এত ফাস্ট ওয়েতে কিন্তু ওরা তৈরি করতে পারবে না। এবং এটা যেহেতু
এই মানে টেকনিক্যাল মানে প্রোডাকশন ফ্যাসিলিটিসটা একটু কমপ্লিকেটেড কম্পেয়ার টু যে এমআরএনএ ভ্যাকসিনটার মতো। তো তাহলে সেখানে আমরা মানে পাওয়ার পসিবিলিটিটা এবং ওরা যে অ্যাস্ট্রাজেনিকা প্রডিউস করার পরেই যে আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে দিয়ে দিবে সেটাও ভাবার কারণ নাই। তো এগুলা হচ্ছে যে আসলে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং জি, অনেক কথা আসলে ভ্যাকসিন নিয়ে কথা শেষ হবে না, কিন্তু আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে এখন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন দর্শক, এতক্ষণ পর্যন্ত ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি একটু আগে আমাদের কাছ থেকে লিভ নিয়েছেন, আরেকটা শো আছে ওনার। আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা যারা দেখতে পারেননি শুরু থেকে, তারা অবশ্যই এই অনুষ্ঠানটাকে শুরু থেকে দেখবেন, কারণ হলো শুরু থেকে অনেক ধরনের তথ্য রয়েছে যা প্রত্যেকটি মানুষের জানা দরকার। দুজন স্পেশালিস্ট, দুজন বিজ্ঞানী আমার সাথে রয়েছেন, জনাব রকিব হাসান এবং ডক্টর আমিরুল ইসলাম। তারা দুজন কিন্তু অনেক বাস্তবতা তুলে ধরেছেন, এবং যে বর্তমানে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন বের হয়েছে সেটা কতটুকু ভালো মন্দ সব কিছু নিয়েই আলাপ হয়েছে শুরু থেকে। আপনারা যারা দেখেননি শুরু থেকে, তারা অবশ্যই প্রথম থেকে দেখে সব কিছুর ব্যাপারে অবগত হবেন, কারা ভ্যাকসিন নিতে পারবেন, কারা ভ্যাকসিন নিতে পারবেন না, কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত না, সে সকল বিষয়ে আমরা আলাপ করেছি। আপনারা অবশ্যই এই আমি এখন শেষ করার পর আপনারা পুনরায় দেখতে পাবেন এবং অন্যদেরকে এই শোটি পাঠিয়ে সহযোগিতা করবেন। আমাদের এই অনুষ্ঠানটি দেখা খুবই দরকার। আমি অনেক কিছু জেনেছি এই দুজন বিজ্ঞানীর কাছ থেকে, আপনারাও জানতে পারবেন। এবং অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। দুজন অতিথি যারা রয়েছেন এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ আজকের এই ফেস দ্য পিপলের এই স্পেশাল এপিসোডে যোগদান করার জন্য। জনাব রকিব হাসান, আপনাকে অশেষ ধন্যবাদ। ডক্টর আমিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। আপনাকেও ধন্যবাদ সাগর। ধন্যবাদ দর্শক।